আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই একটু জানাও যে তোমরা সবাই কেমন আছো। আজকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশনের থার্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা, বিকজ ইতিমধ্যে তোমরা যারা দুইটা লেকচার করে ফেলেছ তারা তো জানো যে কীভাবে পড়েছি এই চ্যাপ্টার দুইটা, এই লেকচার দুইটা। আজকের লেকচারটা ব্যতিক্রম হবে না, অনেক ইন্টারেস্টিং কিছু থাকবে। ইন্টারেস্টিং বলতে গল্প না, মানে অনেক নতুন কিছু জানতে পারবা যেটা তোমার নলেজটাকে বাড়াবে, যেটা বায়োলজির ক্ষেত্রে তোমার নলেজটাকে বাড়াবে, অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু জাস্ট কষ্ট করে তোমাদের সবাই তো আমার কথা শুনতেছো আশা করি। তোমরা একটু কষ্ট করে সবাইকে একটু মেনশন করে দাও নিচেদের, যারা সালাম দিচ্ছ আমাকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কষ্ট করে সবাইকে ফ্রেন্ড লিস্টে যারা আছে আর কি, যারা তোমাদের সহপাঠী, তাদেরকে তোমরা কমেন্ট বক্সে একটু মেনশন করো। তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে কলেজের বলো বা বিভিন্ন সহপাঠীদের মেসেঞ্জার গ্রুপ, ওই সকল মেসেঞ্জার গ্রুপে যাতে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারো একসাথে। হ্যাঁ, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও লাইভের কমেন্ট বক্সে। এবং কষ্ট করে এই টপিকটা একটু শেয়ার করো, কষ্ট করে এই লেকচারটা আজকে শেয়ার করো। আজকে আমরা লেকচার 3 পড়বো, ডাইজেশন এবং অ্যাবজর্পশনের লেকচার 3 পড়বো। তোমরা একটু কষ্ট করে সবাইকে জানিয়ে দাও, কষ্ট করে সবাইকে জানিয়ে দাও। তোমরা যারা গত ক্লাসটা পড়ছো সবাই মেনশন করতে থাকো এবং লাইভটা একটু কষ্ট করে শেয়ার করতে থাকো। সবাই যারা লাইভ দেখতেছো তারা সবাই একটু লাইভটা শেয়ার করতে থাকো। আর আমাদের যে মেসেঞ্জার, প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপগুলো আছে, ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে যে কোনো একজন বা অনেকজন করতে পারো, যে কোনো একজন মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তাহলে লাইভের পার্টিসিপেন্টটা বাড়বে। আচ্ছা, তো গত ক্লাসে তোমরা জানো আমি যে পরিপাক তন্ত্রটা দেখাইছি, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলো দেখাইছি, এলিমেন্টারি ক্যানালের বিভিন্ন অংশগুলো দেখাইছি, তারপর পরিপাক গ্রন্থি নিয়ে আলোচনা করছি, যেখান থেকে মেডিকেলে কিছু প্রশ্ন আসছিল ওখানে আমি দেখাইছিলাম। ঠিক আছে? আর পরিপাক তন্ত্রটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে আমি 3টা কথা বলছি, একটা হচ্ছে ফোর গার্ড, একটা হচ্ছে মিড গার্ড, আর একটা হচ্ছে হাইন্ড গার্ড। আমাদের যে গার্ডটা আছে ওই গার্ডটাকে চাইলে আমরা এরকম 3টা অংশে ভাগ করতে পারি। ফোর গার্ড মানে হচ্ছে সম্মুখ অংশ, মিড গার্ড মানে হচ্ছে মধ্য অংশ বা মধ্যান্ত্র, অ্যান্ড হাইন্ড গার্ড মানে হচ্ছে সবচেয়ে শেষের অংশ। এরকম আমাদের যখন ঘাস ফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র যদি দেখো, ঘাস ফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল, ফোর গার্ড, মিড গার্ড এবং হাইন্ড গার্ড, এভাবে ভাগ করা হয়েছিল। ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে এরকম আমাদের যে গার্ডটা আছে, আমাদের এরকম গার্ডটাকে 3টা ভাগে ভাগ করা হয়। ফোর মানে সামনে, মিড মানে মধ্যে, হাইন্ড মানে হচ্ছে পিছনে। ফোর মানে সামনে, মিড মানে হচ্ছে মধ্য, আর হাইন্ড মানে হচ্ছে পিছনে। এখন ফোর গার্ডে কারা কারা থাকবে, মিড গার্ডে কারা থাকবে, হাইন্ড গার্ডে কারা থাকবে, এগুলো একটু লিখতে পারো। ফোর গার্ডে কারা থাকবে, যেমন ফোর গার্ড শুরু হবে তোমার, আমার শুরু হয় কি যে মুখ ছিদ্র থেকে, তাহলে মুখ ছিদ্র থেকে শুরু হবে। তো আমি এখানে বলতে পারি মুখ ছিদ্র। ফোর গার্ডে শুরু হবে কোত্থেকে? মুখ ছিদ্র থেকে শুরু হবে। মুখ ছিদ্রর পর কি থাকে বলো তো? মুখ ছিদ্রর পর থাকে হচ্ছে তোমার গলবিল। গলবিল থাকবে ফোর গার্ডে, কি থাকবে? তারপর থাকবে গলবিল। গলবিলের পর যে অংশটা থাকে সেটা হচ্ছে ইসোফেগাস বা অন্ননালী। অন্ননালী থাকবে, কি থাকবে? অন্ননালী। অন্ননালীর পর যে অংশটা থাকে সেটা হচ্ছে স্টোমাক, মানে পাকস্থলী। কি অংশ থাকবে বলো তো? পাকস্থলী। সামনের অংশগুলোকে আমরা ফোর গার্ড বলবো, সামনে পাকস্থলী। ঠিক আছে? পাকস্থলী। তারপর পাকস্থলীর আশপাশে যদি একটু দেখাও, পাকস্থলীর আশপাশে যদি একটু দেখাও, দুইটা জিনিস, দুইটা গ্রন্থি থাকে, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে অগ্নাশয়। এই যকৃৎ অগ্নাশয়কে আমরা ফোর গার্ডের অন্তর্ভুক্ত বলতে পারবো। যকৃৎ অগ্নাশয়, যকৃৎ এবং অগ্নাশয়, এগুলো ফোর গার্ডের অংশ বলতে পারবো। গল ব্লাডার কেউ বলতে পারবো। যকৃতের নিচে থাকে গল ব্লাডার, যকৃতের নিচে। ফোর মানে কি? সামনে, মিড মানে মধ্য, হাইন্ড মানে পেছনে। তো সামনের দিকে কোনগুলা থাকে সেটাই বলতে চাচ্ছি। গল ব্লাডার যকৃতের সাথেই থাকে, এগুলো আমরা পরে স্টাডি করব। আচ্ছা, তারপর আমরা এবার যেটা নিব সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত নিব। তবে ক্ষুদ্রান্তর যে 3টে অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টা নিব না, কারণ সম্মুখে 3টা থাকবে, 3টাকে হিসাব করবো না, শুধুমাত্র ডিউডেনামকে হিসাব করব। তবে এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে ডিউডেনাম পুরাটাই হিসাব করব না, ডিউডেনাম আমরা অর্ধেক হিসাব করব, মানে নিকটবর্তী ডিউডেনাম হিসাব করবো। এটাকে কি বলা হচ্ছে? হাফ ডিউডেনাম হিসাব করবো। ডিউডেনাম পুরাটাই হিসাব করবো না। ধরো আমাদের ডিউডেনাম এরকম
এরকম ইউ আকৃতির না, আমাদের ডিওডানাম এরকম ইউ আকৃতির না। তো আমরা কি করব, এই পুরাটাই হিসাব করব না, আমরা ডিওডানামটাকে হাফ করে দিব। এই এতটুকু ধরো, এতটুকটা হিসাব করব। এতটুকটাকে বলা হয় নিকটবর্তী ডিওডানাম, মানে সামনের দিকে থাকে নিকটবর্তী, বিকজ এটা সামনের দিকে থাকে আর এটা পেছনের দিকে থাকে। তাহলে আমরা এখানে ডিওডানাম যেটা নিব সেটা হচ্ছে নিকটবর্তী ডিওডানাম, ইংরেজিতে বলে প্রক্সিমাল ডিওডানাম, প্রক্সিমাল বা নিকটবর্তী ডিওডানাম, নিকটবর্তী ডিওডেনাম। এই এতটুকু হচ্ছে আমাদের সম্মুখ অংশ। পেছনের অংশ, মাঝখানের অংশ যেটা মিডগার্ড শুরু হবে এই যে বাকি যে ডিওডানামের অংশ আছে এখান থেকে, দেখে এতটুকু তো ফোরগার্ডে চলে গেছে, বাকি যতটুকু আছে এগুলো হচ্ছে তোমার মিডগার্ডের জন্য। তাহলে মিডগার্ডের এই অংশটাকে আমরা বলবো দূরবর্তী ডিওডানাম বা ডিস্টাল ডিওডানাম। এটাকে বলবো আমরা দূরবর্তী ডিওডানাম বা ডিস্টাল ডিওডানাম। তাহলে শুরু হবে কোত্থেকে, ডিস্টাল বা দূরবর্তী ডিওডানাম থেকে, বা দূরবর্তী ডিওডেনাম থেকে। এটা হচ্ছে মিডগার্ডের অন্তর্ভুক্ত। তো আমাকে বলো তো এটার পর কি থাকবে বলো তো, মিডগার্ডে এই যে ডিওডেনামের পর কি থাকবে, ডিওডেনামের পর থাকবে হচ্ছে তোমার জেজুনাম। তোমরা জানো ডিওডেনামের পর থেকে হচ্ছে জেজুনাম, অবশ্যই জেজুনাম মিডগার্ডের অন্তর্ভুক্ত। জেজুনামের পরে থাকে ইলিয়াম, ইলিয়ামও মিডগার্ডের অন্তর্ভুক্ত। ইলিয়ামের পরে তারপর থাকবে আমরা ইলিয়ামের পর আমরা বিভিন্ন অংশ হিসাব করবো। দেখো ক্ষুদ্রান্ত শেষ, এবার শুরু হবে বৃহদান্ত। ক্ষুদ্রান্ত শেষ, এবার শুরু হবে কি দিয়ে, বৃহদান্ত থেকে। ক্ষুদ্রান্ত শেষ, এবার কি হবে, শুরু হবে বৃহদান্ত থেকে। তো ইলিয়ামের পর আমরা বৃহদান্তের যেটা হিসাব করব সেটা আমরা সিকাম বলবো। সিকাম, খেয়াল করো, সিকাম, সিকামটাকে আমরা মধ্যান্তরের সাথে হিসাব করব, এবং সিকামের সাথে হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে। তাহলে অ্যাপেন্ডিক্সটাকে আমরা হিসাবে রাখবো। সিকামের সাথে কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্সটাকে আমরা হিসাবে রাখবো। তারপর দেখো ঊর্ধ্বগামী একটা কোলন আছে। তোমরা জানো কোলন 4 ধরনের, কালকে ক্লাস যারা করছো তারা জানো কোলন 4 ধরনের, চারটা অংশে বিভক্ত। উপরের দিকে যেটা উঠে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। তাহলে ঊর্ধ্বগামী কোলনটা নিবা, ঊর্ধ্বগামী কোলনটা নিবা, ঊর্ধ্বগামী কোলনটা নিবা। দেখো মানে ঊর্ধ্বগামী কোলন মানে এটা ছিল, এই যে উপরের দিকে যেটা উঠছে এটা ঊর্ধ্বগামী কোলন। তারপর এরকম কোলনটা এভাবে গেছে, এরকম মানে কি বলতো, এরকম মানে হচ্ছে অনুপ্রস্থ কোলন। তো মনে রাখবা অনুপ্রস্থ কলমে কোলনকে এভাবে 2 ভাগে ভাগ করবো। এই দেখো এই অংশটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, গত ক্লাস যারা করছে তারা বুঝতেছ। এটাকে আমরা হাফ করে দিব। এই দেখো অনুপ্রস্থ কোলনটাকে হাফ করে দিব, হাফ করে দিলে আমরা এতটুকু অংশ নিব, এতটুকু অংশ নিব। তো এতটুকু অংশটাকে তুমি যদি দেখো রাইটে আছে, মানে এভাবে দেখলে তো রাইট, তোমার দিক থেকে দেখলে এভাবে এটা রাইটে আছে। এ দেখো তোমার দিক থেকে দেখলে এই অংশটা রাইট, এই অংশটা লেফট। তোমার দিক থেকে দেখলে এভাবে দেখলে, আমি এভাবে থাকলে এটা আমার রাইট, এটা লেফট। সো এটা হচ্ছে রাইট হাফ অফ দ্য ট্রান্সভার্স কোলন, রাইট হাফ অফ অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ কোলন। এতটুকু পর্যন্ত আমার মিড গার্ড। তারপর শুরু হবে পশ্চাৎ গার্ড, মানে হাইন্ড গার্ড। তাহলে হাইন্ড গার্ড কোত্থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে হাইন্ড গার্ড। এই দেখো এই জায়গা থেকে শুরু হবে হাইন্ড গার্ড। তাহলে এটা ছিল রাইট হাফ অফ দ্য ডিওডেনাম, এটা হচ্ছে লেফট হাফ অফ দ্য ডিওডেনাম। তাহলে এটাকে আমরা কি বলবো, লেফট হাফ অফ দ্য ডিওডেনাম, সরি ডিওডেনাম না, ট্রান্সভার্স কোলন, লেফট হাফ অফ অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন। এই জিনিসটা আমরা হাইন্ড গার্ডে নিব, এই জিনিসটা আমরা কি নিব, হাইন্ড গার্ড। তারপর এই কোলনের পর নিচের দিকে একটা কোলন নামে গেছে না, এরকমের পর নিচের দিকে একটা কোলন নামছে না, মানে নিম্নমুখী কোলন। তাহলে এটা নিব, নিম্নমুখী কোলনটা নিব। নিম্নমুখী কোলনের পর আছে কি আর সিগময়েড কোলন, তারপর নিব সিগময়েড কোলন। সিগময়েড কোলনের পর কি আছে মলাশয়, তারপর নিব মলাশয়। মলাশয়ের পর কি আছে পায়ু, তারপর নিব পায়ু। এই যে গত ক্লাসে আমরা যেটা দেখাইছিলাম সেটাকে আমরা এরকম 3টা ভাগে ভাগ করছি, ফরগার্ড, মিডগার্ড এবং হাইন্ডগার্ড। ফরগার্ডে আমরা এই অংশগুলো হিসাব করতে পারি, কি কি থাকবে সামনের দিকে, এরকম সামনের দিক দিয়ে মুখ ছিদ্র থেকে শুরু করে প্রক্সিমাল বা নিকটবর্তী ডিওডেনাম পর্যন্ত। মিডগার্ড শুরু হবে দূরবর্তী ডিওডেনাম থেকে অনুপ্রস্থ কোলন পর্যন্ত, রাইট হাফ অফ দ্য অনুপ্রস্থ কোলন। আর হাইন্ডগার্ড শুরু হবে লেফট হাফ অফ দ্য অনুপ্রস্থ কোলন থেকে শুরু করে পায়ু পর্যন্ত। এভাবে আমরা চাইলে ভাগ করতে
পারি। কাকে? আমাদের যে পরিপাক তন্ত্রটা আছে ওই পরিপাক তন্ত্রটাকে এভাবে আমরা চাইলে কি করতে পারি? ভাগ করতে পারি। আচ্ছা দেখো, এইবার তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা তো আশা করি এটা নোট করছো। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা মাঝে মধ্যে এরকম একটা নাম শুনবা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই নামটা শুনবা, কিন্তু এই নামটা আসলে অনেকে বুঝে না। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এই কথাটা সবাই শুনবে, অনেক জায়গায় শুনবা, বাট তুমি এটার মানেটা কি অ্যাকচুয়ালি বুঝবা না। বাট এটা তুমি এই পর্যন্ত যা শিখছো ওগুলোই হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। কীভাবে? যেমন দেখো গ্যাস্ট্রো কথাটা কেন আসছে, এই যে গ্যাস্ট্রো কথাটা দ্বারা অ্যাকচুয়ালি তোমার পাকস্থলীকে ইন্ডিকেট করতেছে। গ্যাস্ট্রো কথাটা দ্বারা অ্যাকচুয়ালি যেমন গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীতে থাকে, তো পাকস্থলীকে ইন্ডিকেট করতেছে। আর ইন্টেস্টাইনাল কথাটা দিয়ে তুমি তো বুঝতেছো আমাদের অন্ত্রকে ইন্ডিকেট করতেছে। তার মানে এটা দাঁড়ালে এমন যে পাকস্থলী অন্ত্র রিলেটেড একটা পথ, এলিমেন্টারি ক্যানাল। তো এই জন্য এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনালকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখবা এটাকে আমরা সংক্ষেপে GI দিয়ে প্রকাশ করতে পারি। জি দিয়ে গ্যাস্ট্রো, আই দিয়ে ইন্টেস্টাইনাল। তো এই জন্য এটাকে বলা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপার GI, একটা হচ্ছে লোয়ার GI। একটা হচ্ছে আপার GI আর একটা হচ্ছে লোয়ার GI। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার মানে উপরের দিকে থাকে, আর একটা হচ্ছে লোয়ার মানে নিচের দিকে থাকে। আসলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কিচ্ছুই না, সেটা হচ্ছে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পুরো যে এলিমেন্টারি ক্যানালটা আছে এটাকে আমরা চাইলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলতে পারি। তাহলে কিচ্ছুই না গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেটা হচ্ছে মুখ থেকে শুরু করে মানে ধরো গলবিল বা অন্ননালী থেকে শুরু করে একেবারে আমার পায়ু পর্যন্ত যে এলিমেন্টারি ক্যানালটা থাকে, যে পথটা থাকে, খাবার যাওয়ার পথটা থাকে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত, ওই পথটাকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলবো। যদিও নামে বোঝাচ্ছে এটা পাকস্থলী অন্ত্র, অ্যাকচুয়ালি এটা পাকস্থলী দিয়ে বোঝাচ্ছে যে পাকস্থলীর আগ থেকে শুরু হবে এবং তোমার পাকস্থলীর পরে পর্যন্ত আপারটা থাকবে, তারপর অন্ত্রটা তো বুঝতেছো অন্ত্রকোট থেকে শুরু হয়। তো এভাবে হিসাব করে আপার এবং আপার জিআইতে কারা কারা থাকে সেটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। আপার জিআই শুরু হবে, ধরো তুমি মাউথ থেকে শুরু করতে পারো। আপার জিআই কোত্থেকে শুরু করতে পারো? মাউথ থেকে শুরু করবা, মনে রাখবা আপার জিআই তুমি শুরু করবা কোত্থেকে? মাউথ থেকে। মাউথ থেকে কতটুকু পর্যন্ত? মাউথ থেকে ডিওডেনাম পর্যন্ত। আপার জিআই কোত্থেকে কোত্থেকে পর্যন্ত? মাউথ থেকে ডিওডেনাম পর্যন্ত। ডিওডেনাম তো চিনো, ক্ষুদ্রান্তর যে তিনটা অংশ থাকে, তিনটা অংশের মধ্যে শুধুমাত্র ডিওডেনাম পর্যন্ত। তাহলে কি কি পড়বে দেখো তো? আপার জিআইতে মাউথ, ফ্যারিংস, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম। তারপর আশেপাশে তোমার লিভার থাকবে এবং অগ্নাশয় থাকবে, লিভার আর অগ্নাশয়, এগুলো হচ্ছে আপার জিআই। মাউথ, ফ্যারিংস, অন্ননালী, ইসোফেগাস, পাকস্থলী এবং ডিওডেনাম, এতটুকু পর্যন্ত হচ্ছে আপার জিআই। তাহলে লোয়ার জিআই হচ্ছে বাকিগুলা বলতে হবে ডিওডেনামের পর থেকে শুরু করে। ডিওডেনামের পর কারা বলো তো? ডিওডেনামের পর হচ্ছে জেজুনাম থেকে শুরু করে এনাস পর্যন্ত। এনাস মানে হচ্ছে পায়ু, জেজুনাম থেকে শুরু করে পায়ু পর্যন্ত। তাহলে কারা কারা পড়বে আমাকে বলো তো? জেজুনাম, তারপর ইলিয়াম, তারপর সিকাম, অ্যাপেন্ডিক্স, তারপর ঊর্ধ্বগামী কোলন, নিম্ন অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, সিগময়েড কোলন অ্যান্ড মলাশয়, তারপর হচ্ছে পায়ু। তাহলে এগুলো হচ্ছে লোয়ার জিআই। তো আশা করি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এই কথাগুলো বুঝে, এটা কিচ্ছুই না, এটা জাস্ট ওই যে এলিমেন্টারি ক্যানালটাই বুঝাচ্ছে, যে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে পথটা আছে এটাকেই বুঝাচ্ছে। আর এই পথটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, আপার জিআই, লোয়ার জিআই। আপার জিআই মানে মাউথ থেকে ডিওডেনাম পর্যন্ত, লোয়ার জিআই মানে হচ্ছে জেজুনাম থেকে অ্যানাস পর্যন্ত, বাকি যা যা আছে। সো আশা করি বুঝতে পারছো এই কথাগুলো। তোমরা এই জিনিসগুলো তোমাদেরকে অনেক সময় সমস্যায় পড়াবে, যে হোয়াট ইজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, হোয়াট ইজ মিড গার্ড, হোয়াট ইজ হাইন্ড গার্ড, হোয়াট ইজ ফর গার্ড। সো আশা করি এগুলো ভবিষ্যতেও লাগবে। সো এই জন্য তোমরা আগে থেকেই শিখে ফেলো, শেষ। ওকে, আর কিছু জানার দরকার নেই। এখন আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে এদিকে আসো, আমরা এখানে আসি।
আমরা যদি পরিপাক বলি, পরিপাক অ্যাকচুয়ালি দুই ধরনের। পরিপাক অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক বা মেকানিক্যাল, আর একটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল। রাসায়নিক বা কেমিক্যাল। উই নো আগে এটা ঘটবে, এটা হচ্ছে ধাপ 1, এটা হচ্ছে ধাপ 2, পরে এটা ঘটবে। মানে তোমার আগে সবসময় যান্ত্রিক পরিপাক ঘটবে, তারপর সবসময় তারপর তোমার রাসায়নিক, কোনোটা আগে পরে হবে না, আগে এটা তারপর এটা। সো নর্মালি আমি যখন যান্ত্রিক পরিপাক বলি বা রাসায়নিক পরিপাক বলি, এগুলা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাই, যান্ত্রিক পরিপাক কি, রাসায়নিক পরিপাক কি, আজকে আমরা যান্ত্রিক পরিপাক নিয়ে ডিটেলস পড়বো। প্রথমত আমি একটু যান্ত্রিক পরিপাক একটু বলি। এরকম যান্ত্রিক পরিপাক হচ্ছে অনেকটা তোমার ফিজিক্যাল পরিপাক, যেটা তুমি তোমার দাঁত দিয়ে খাবারগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করা, এরকম টাইপসের, যেটা ফিজিক্যাল, যেটা তোমাকে নিজের ইচ্ছাই করতে হচ্ছে, সেটা হচ্ছে যান্ত্রিক, যেটা তোমাকে নিজের ইচ্ছাই করতে হচ্ছে। যেমন ধরো আমি এত বড় একটা আপেল খাইলাম, এখন আপেলটা আমি মুখে রেখে দিলে তো আমার খাবারটা অটোমেটিক নিচে নামবে না, বা আমার খাবার পরিপাক হবে না। আমি আপেলটা যখন মুখে দিব, আমি এমন না যে অফ করে বসে থাকবো, এরকম তো সম্ভব না। আমি কি করব, আমার এই দাঁত, এখানে যে পেশিগুলো আছে, এখানের পেশি এবং এখানে যে পেশিগুলো আছে, এগুলা কাজে লাগাবো, এগুলোকে নিজের ইচ্ছাই সংকুচিত করে এভাবে চাবাবো, দাঁত দিয়ে চাবাবো। তাই এই যে দাঁত দিয়ে নিজের ইচ্ছাই যে চাপাচ্ছি, এটা হচ্ছে মেকানিক্যাল। এটা তুমি নিজের ইচ্ছাই করতেছো। কীরকম? মুখ দিয়ে যেটা করো, এটা তুমি নিজের ইচ্ছাই করো। এখানে একটা পেশি আছে, এটা আমি দেখাবো সামনে। এখানে একটা পেশি আছে, এইখানে একটা পেশি আছে, এই পেশি আর এই পেশির সাহায্যে তুমি দাঁত দিয়ে চাবাও। আমি সামনে দেখাবো, পেশিগুলোর নাম আছে, খুব মজা। তো পেশিগুলো দিয়ে তুমি যখন চাপ দিবা, দাঁত মানে পেশিগুলো যখন সংকুচিত হবে, তখন তুমি দাঁত দিয়ে এই জিনিসগুলোকে কামড় দিবা। এটা কিন্তু তুমি নিজের ইচ্ছাই করতেছো, খেয়াল করে দেখো। এমন না যে তুমি বসে আসো, খাবার মুখ দিয়ে গিলে ঢুকে যাচ্ছে, এমন না। তুমি একটা আপেল মুখে নিয়ে বসে থাকলে কি খাবার ডাইজেস্ট হয়ে যাওয়া হবে না? তুমি নিজের ইচ্ছা এটাকে কামড়াইতে হবে, দাঁত দিয়ে চাপতে হবে, পিষতে হবে, ছিঁড়তে হবে, কাটতে হবে। এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, যেটা তোমাকে নিজের ইচ্ছাই করতে হচ্ছে। নিজের ইচ্ছা না করা ছড়ো যান্ত্রিক পরিপাক হয়, যেটা যখন তোমার অন্ননালীর ভিতর দিয়ে যাবে। অন্ননালীর ভিতর দিয়ে যখন যাবে, এটা তুমি নিজের ইচ্ছাই করতে পারবে না, এটা অটোমেটিকলি হবে, ওটাও যান্ত্রিক পরিপাক। অন্ননালীর ভিতর দিয়ে যখন এভাবে যাবে, এটা তো অন্ননালী না, এর পিছনেই আছে। অন্ননালীর ভিতর দিয়ে যখন যাবে, তখন কিন্তু একটা যান্ত্রিক পরিপাক হয়, সেটা আমি দেখাবো সামনে আসবে। তো ওইটা কিন্তু তুমি নিজের ইচ্ছা করতে পারবে না, বাট নিজের ইচ্ছা তুমি যেটা করতে পারবা, ওইটাও যান্ত্রিক পরিপাক। বাট তুমি নিজের ইচ্ছা যেটা করবে, সেটা হচ্ছে দাঁত দিয়ে কামড় দেওয়া। এটা তুমি নিজের ইচ্ছায় করতে পারবা। তো এটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক, যেটা তুমি নিজের ইচ্ছায় ফিজিক্যালভাবে কামড় দিয়ে, দাঁত দিয়ে, তুমি এগুলোকে জিহ্বা দিয়ে, দাঁত দিয়ে, লালা দিয়ে এটাকে পরিপাক, ছোট ছোট টুকরায় পরিণত করতেছো। এটা হচ্ছে যান্ত্রিক। কেমিক্যাল মানে হচ্ছে যে তুমি যখন বিভিন্ন কেমিক্যাল এনজাইম দ্বারা হয়, অ্যাসিড দ্বারা হয়, ক্ষার দ্বারা হয়, এনজাইম দ্বারা, অ্যাসিড দ্বারা, ক্ষার দ্বারা, ফুডের ভিতরে যে কেমিক্যালগুলো আছে, এগুলোকে ভাঙো, এনজাইম, ক্ষার, মানে রাসায়নিক বিক্রিয়া দ্বারা, এটা বলা হয় রাসায়নিক। তো রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা তখন ইউজ করি এনজাইম, তারপর অ্যাসিড, ক্ষার, এগুলো ইউজ করি। এগুলো দ্বারা খাবারগুলোকে ইন্টারনালি ভাঙি। খাবারের যে কেমিক্যালগুলো আছে, এগুলোকে ভেঙে 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 ছোট ছোট মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, যেগুলোতে আমি দেখাইছি, লিপিডের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলোতে পরিণত করি। ওটা হচ্ছে কেমিক্যাল। তো কেমিক্যালের জন্য এনজাইম লাগে, আমরা অ্যাসিড দিয়ে করি, ক্ষার দিয়ে করি, এগুলো হচ্ছে কেমিক্যাল। ঠিক আছে? আর যান্ত্রিক মানে হচ্ছে যেটা তুমি দাঁত দিয়ে করো, জিহ্বা দিয়ে করো। আর তোমার যখন এই অন্ননালীর ভিতর দিয়ে যায়, বা ইন্টেস্টাইনের ভিতর দিয়ে যায়, বা তোমার বৃহদন্তের ভিতর দিয়ে যায়, তখন ভিতরের পেশি থাকে, ওগুলা দিয়ে আমরা যান্ত্রিক পরিপাক করাই। তো সামনে দেখবা, আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু সামনে আসবে। সো আগে থেকে একটু বলে রাখছি। তো আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই যান্ত্রিক পরিপাকটা দেখানো। তো চলো আমরা এই যান্ত্রিক পরিপাকটা দেখে আসি। এখানে একটু হেডলাইন দিতে পারো, যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। তো ধরে নাও এটা হচ্ছে আমার সেই জটিল খাবার, এটা হচ্ছে আমার সেই জটিল খাবার। এখন এটাকে আমাকে ভাঙতে হবে। ভাঙতে হলে আমাকে একটু প্রথমে যান্ত্রিক পরিপাকটা করতে হবে, মানে আমার দাঁত দিয়ে, এগুলা দিয়ে একটু ভাঙতে হবে, জিহ্বা দিয়ে, এগুলা দিয়ে করতে হবে। তো আমরা জানি এই খাবারটাকে এভাবে রাখলে চলবে না, এটাকে ছোট ছোট টুকরায় পরিণত হবে, একটু গুঁড়া করতে হবে। তা আমি এরকম খাবারটাকে এরকম ছোট ছোট টুকরায় পরিণত করতেছি, ফিজিক্যালি
এরকম ছোট ছোট টুকরা পরিণত করতেছি, এরকম খাবারটাকে ছোট ছোট টুকরায় পরিণত করতেছি। কিভাবে? ধরো দাঁত দিয়ে, হ্যাঁ দাঁত দিয়ে আমরা ছোট ছোট টুকরায় পরিণত করতেছি, ঠিক আছে। জটিল খাবারটাকে ভেঙে আমরা দাঁত দিয়ে বা জিহ্বা দিয়ে, হ্যাঁ এগুলো আমরা এরকম ছোট ছোট টুকরায় পরিণত করতেছি। পেশি দিয়ে অনেক কিছু কাজ করে এখানে, দেখবো আমরা সামনে। এই যে ছোট ছোট টুকরা পরিণত করতেছো না, এই ছোট ছোট টুকরায় পরিণত করাটাই হচ্ছে মূলত যান্ত্রিক পরিপাক। জটিল খাবারটাকে ভেঙে ভেঙে প্রথমে ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে, ফিজিক্যালি যেটা আমরা মুখে করি, নিজের ইচ্ছায় যেটা করি। এখানে বিভিন্ন জিনিস কাজ করবে, আমরা দেখব। তো এটা আমরা অ্যাকচুয়ালি কেন করি? ধরো যে এই যে যান্ত্রিক পরিপাকটা আমরা কেন করি, এভাবে খাবারটারে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করি কেন, বা যান্ত্রিক পরিপাকটা কেন করি? এরকম করলে একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, যে এরকম যদি করি, এটা দুইটা সুবিধা আছে। এরকম করলে কি হয়, যে খাবারটা আমি ইজিলি, ছোট ছোট হওয়াতে ইজিলি গিলাটা পসিবল হয়। মানে ধরো খাদ্য গলাধকরণ একটা সহজ হয়। খাদ্য গলাধকরণ মারানটা এরকম, গলাধকরণে এভাবে হবে, খাদ্য গলাধকরণে, মানে খাবার গিলতে সুবিধা হয়। কারণ বড় জিনিস তো তুমি গিলতে পারবে না, ছোট ছোট জিনিস হইলে এগুলো কিন্তু গিলাটা পসিবল। এটা একটা সুবিধা, তুমি যদি খাবারটাকে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে ছোট ছোট টুকরা করো। আরেকটা হচ্ছে, এই জটিল খাবারটাকে ভেঙে ভেঙে এরকম ছোট ছোট খাবার টুকরাতে পরিণত করলে এই খাবারটার সারফেস এরিয়া বেড়ে যায়। কি বেড়ে যায়? সারফেস এরিয়া বেড়ে যায়। তাহলে সারফেস এরিয়া কি হয়, বাড়াইলে কি সুবিধা হয়? সারফেস এরিয়া বাড়িয়ে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়, এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়। দেখো সারফেস এরিয়া কেমনে বাড়ে সেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে জটিল খাবার, তো এটাকে তুমি ভেঙে ভেঙে ছোট ছোট অনেকগুলো টুকরা করতে পারবা। অনেকগুলো টুকরাকে একসাথে করলে তোমার এটা সারফেস এরিয়াটা বেড়ে যায়। আর সারফেস এরিয়াটা যখন বাড়ে, এনজাইম ইজিলি কাজ করতে পারবে, মানে এনজাইম ওখানে শোষিত হয়ে যেতে পারবে। এরিয়া যদি বড় হয় তাহলে এনজাইম ওখানে ইজিলি শোষিত হইতে পারবে। তখন এনজাইম ঠিক মতো তার কাজটা করতে হবে, বিকজ এনজাইমের কাজ হচ্ছে কেমিক্যালি এটাকে ভাঙা। এনজাইমের কাজ হচ্ছে কেমিক্যালি ভাঙা, তো এনজাইমটা অবশ্যই কাজ করতে হবে। তো এনজাইমের কাজটা যদি বেশি বেশি বৃদ্ধি পায়, তোমার ডাইজেশনটাও ভালোভাবে হবে, কমপ্লিট একটা ডাইজেশন হবে, ভালোভাবে হবে ডাইজেশনটা। সো সারফেস এরিয়া বাড়াই দিয়ে এনজাইমের কার্যকারিতাটা কি করে? বৃদ্ধি করে। এটা হচ্ছে দুইটা সুবিধা তোমার এই যান্ত্রিক পরিপাকটা করলে, ঠিক আছে। এতটুকু তো তোমরা বুঝতে পারছো, কোনো কিছুই না। এখন যান্ত্রিক পরিপাক করার জন্য আমরা দুইটা শব্দ ইউজ করব। একটা শব্দ এখানে আমরা লিখব, সেটা হচ্ছে ম্যাস্টিকেশন বা মাস্টিকেশন। একটা শব্দ আমরা ইউজ করব, এ দিয়ে লিখলাম। যান্ত্রিক পরিপাকের জন্য আমরা দুইটা শব্দ ইউজ করব। একটা শব্দ, তার মধ্যে একটা হচ্ছে ম্যাস্টিকেশন। তো অনেকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া মাস্টিকেশন মানেটা কি? মাস্টিকেশন মানেটা কি? এই মাস্টিকেশন মানে হচ্ছে, শোন মানে প্রক্রিয়া, আর মাস্টিকেট মানে হচ্ছে চিবানো। তার মানে এই মাস্টিকেশন মানে হচ্ছে চিবানোর প্রক্রিয়া। এই যে আমরা খাবারগুলোকে চিবাই, আম করি, এটাকে বলে মাস্টিকেট। এটাকে বলা হয় মাস্টিকেট করতেছি। এটা কি করতেছি? খাবার চিবাচ্ছি, দাঁত দিয়ে চিবাচ্ছি। এই খাবার যে চিবানোটা, এই খাবার চিবানোটাকে কি বলে? মাস্টিকেট বলে। আর খাবার চিবানোর প্রক্রিয়াটাকে বলে মাস্টিকেশন। শন মানে প্রক্রিয়া, আর মাস্টিকেট মানে চিবানো। তার মানে মাস্টিকেশন মানে চিবানোর প্রক্রিয়া। খাবার মুখে নিলে আমরা শুরুতে যেটা করি, মাস্টিকেট করি, মানে খাবারটাকে চিবাই, তাই না? খাবারটাকে আমরা প্রথমে চিবাই। তাহলে যান্ত্রিক পরিপাকে ফার্স্ট যে কাজ, সেটা হচ্ছে মাস্টিকেশন, মানে খাবারটাকে চিবানো। মুখে খাবার নিলে চিবাবা, স্বাভাবিক। তো শুরুতেই তুমি মাস্টিকেশন করতেছো, মানে চিবাচ্ছ। তো মাস্টিকেশন মানে কি? চিবানোর প্রক্রিয়া। এখন এই চিবানোর যে প্রক্রিয়া, সেটা কিভাবে সম্পাদিত হয়? এই যে আমি ধরো খাবারটা চাপাচ্ছি, এখন আমি কিভাবে চাপাচ্ছি? আমি তো কি মানে কি জিনিসগুলো আমার এই চিবাতে আমাকে সাহায্য করতেছে, কি জিনিসগুলা? প্রথমত দেখো, এই চিবানোর জন্য তোমাকে কয়েকটা জিনিস সাহায্য করে মাস্টিকেশনের জন্য। প্রথম যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে ভলান্টারি মাসল। ভলান্টারি মাসল, এই জিনিসটা তোমাকে অনেক বেশি সাহায্য করে। কি সাহায্য করে? ভলান্টারি মাসল। কি সাহায্য করে?
ভলান্টারি, ভলান্টারি হয়তো বুঝতেছো না, আমি একটু আরো ব্যাখ্যা করে দিচ্ছি। ভলান্টারি মানে হচ্ছে স্কেলেটাল, স্কেলেটাল এখনো বুঝতেছো না, এটা মানে হচ্ছে ঐচ্ছিক পেশি। ভলান্টারি মানে হচ্ছে ঐচ্ছিক পেশি। তার মানে এই যে চিবানোর জন্য কিছু পেশি লাগবে, কারণ আমি আমার মুখটাকে এভাবে সংকুচিত করতেছি, সংকুচিত প্রসারিত করতেছি। তো সংকোচন প্রসারণ যেখানে পেশি সেখানে, তার মানে এখানে মাস্টিকেশনের জন্য একটা পেশি লাগবে। আর পেশিটার নাম কি? ভলান্টারি মানে ঐচ্ছিক, মানে স্কেলেটাল পেশি। অনেকে ভাইয়া বলবে ভলান্টারিকে বাংলায় বলে ঐচ্ছিক, আবার এটাকে স্কেলেটাল বলার দরকার কি? একটা জিনিস আজকে শিখে রাখো, যে কোনো জায়গায় এটা লাগবে, এটা হচ্ছে বেসিক। সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি যারা, ভালোভাবে খেয়াল করবা, ঐচ্ছিক পেশি যারা, তারা আসলে অস্থির সাথে যুক্ত থাকে। খেয়াল করবা, আজকে শিখে রাখো, ঐচ্ছিক পেশি যারা, ঐচ্ছিক মানে ভলান্টারি মাসেল যারা, তাদের ফাংশন হচ্ছে তারা অস্থির সাথে যুক্ত থাকবে। আজকে শিখে রাখো, এটা বেসিক, এই বেসিকটা কখনোই ভুলবা না। কিভাবে অস্থির সাথে সরাসরি যুক্ত হয় না, টেন্ডনের সাহায্যে যুক্ত হয়। টেন্ডন তোমরা জানো, যে তোমরা হয়তো সামান্য পড়ছো যে টেন্ডনের সাহায্যেই আমরা অস্থিগুলোকে, সরি, এই পেশিগুলোকে অস্থির সাথে যুক্ত করা হয়। তার মানে আমার এখানে অস্থি আছে না, এদিকে জ আছে না, জ আছে, এদিকে একটা মাথায় অস্থি আছে। যে এই অস্থিগুলো নাড়াচড়া করার জন্য কিন্তু আমার এখানে পেশি যুক্ত থাকতে হবে অস্থিতে। তার মানে ভলান্টারি মাসেল বা স্কেলেটাল, এই জন্য স্কেলেটাল আসছে। দেখো এবার কেন বুঝছো স্কেলেটাল কথাটা ইউজ করা হয়েছে? স্কেলেটাল আর অস্থি সেম কথা না? স্কেলেটাল আর অস্থি সেম কথা না? তো যে সকল পেশি, ঐচ্ছিক পেশি অস্থির সাথে যুক্ত থাকে তাদেরকে বলবো আমরা স্কেলেটাল। তার মানে মাস্টিকেশনে যে পেশিটা থাকে সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা ভলান্টারি পেশি বা স্কেলেটাল পেশি, যেটা অস্থির সাথে যুক্ত থাকবে। নট অনৈচ্ছিক পেশি, নট অনৈচ্ছিক পেশি, নট স্মুথ মাসেল সেল, এগুলো না। স্মুথ মাসেল সেল আর অনৈচ্ছিক পেশি অস্থির সাথে যুক্ত থাকে না। এখানে একটু নোট করো, স্মুথ বা অমসৃণ, এই স্মুথ বা অমসৃণ পেশি, এটাকে আরেকটা নাম বলে, সরি অমসৃণ কেন বলছি, এটা মসৃণ, এটাকে আরেকটা নাম বলে অনৈচ্ছিক। অনৈচ্ছিক পেশি অস্থির সাথে যুক্ত থাকে না, উল্টো এটা অর্গানের ভিতরে থাকে, উল্টা এরা অর্গানের ভিতরে থাকে, নট অস্থি। এখানে লিখো অস্থির সাথে যুক্ত হয় না, অস্থির সাথে যুক্ত হয় না। তার মানে অনৈচ্ছিক পেশি বা স্মুথ মাসেল সেল বা মসৃণ পেশি অর্গানের ভিতরে থাকবে। আমাদের যে ইসোফেগাস আছে না, ইসোফেগাসের ভিতরে কিন্তু কিছু স্মুথ মাসেল সেল থাকবে, ঠিক আছে? এগুলো অস্থির সাথে যুক্ত হবে না। তো অনিচ্ছিক কেন বলতেছে বলো তো? এগুলো আমাদের কন্ট্রোলে নেই। আমরা চাইলে নিজের ইচ্ছায় এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, সংকোচন করতে পারবো না। যেমন একটা এক্সাম্পল দিই, এই যে আমার গলার ভিতর দিয়ে মানে অন্ননালী দিয়ে যে খাবারটা নামবে, খাবারটা অ্যাকচুয়ালি নামবে এই পেশির সাহায্যে। এখন এই খাবার নামাটা আমার দ্বারা কন্ট্রোল না, আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না নিজের ইচ্ছায়। আমার খাবার অটোমেটিকলি কিন্তু নামবে, তাকে আমি কন্ট্রোল করতে পারবো যে এভাবে চাপ দিলাম খাবার নামে গেল, এভাবে চাপ দিলাম খাবার নামে গেল, এরকম কিছু নাকি এটা নিজে নিজে হবে, আমার দ্বারা কন্ট্রোল না, আমি যখন ইচ্ছা তখন করতে পারবো না। কিন্তু আমি ঐচ্ছিক পেশি যদি হয় তাহলে নিজের ইচ্ছা করতে পারবো। যেমন আমার হাত, এই হাতটাকে আমি এভাবে মুভ করতে পারতেছি বিকজ এখানে ঐচ্ছিক পেশি আছে। এবং খেয়াল করো এইখানে দুইটা হাড্ডি আছে, এখানে হিসাব করে এটা একটা হাড্ডি হিউমেরাস, এটা এখানে দুইটাতে একটা হচ্ছে রেডিয়াল আলনা, ঠিক আছে না? এই অস্থিগুলোতেই ঐচ্ছিক পেশি যুক্ত থাকে, দেখো অস্থির সাথে, যার কারণে আমি মুভ করতে পারতেছি। কিন্তু তোমার অনিচ্ছিক পেশি যেগুলো আমার দ্বারা কন্ট্রোল না, আমি কন্ট্রোল করতে পারবো না, সেগুলা কিন্তু অর্গানের ভিতরে থাকে। যেমন ইসোফেগাসের ভিতরে কিছু মাসল থাকে যেগুলো হচ্ছে অনিচ্ছিক বা স্মুথ পেশি, যেগুলো আমার দ্বারা কন্ট্রোল, এগুলো নিজে নিজে কি হয়, সংকুচিত হয়। সো আশা করি এই বেসিকটা বুঝছো। তাহলে এখন শুনো, সেটা হচ্ছে এই যে মাস্টিকেশনে একটা পেশি থাকে, কি থাকে? পেশি থাকে। মাস্টিকেশনে শুধু পেশি থাকে না, মাস্টিকেশনে আরও কিছু থাকে। যেমন আমি একটু বলি, মাস্টিকেশনে তারপর যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে দাঁত। চিবানোর জন্য তো দাঁত লাগবেই, যার দাঁত নাই সে চিবাইতে পারবে না। চিবানোর জন্য দাঁত লাগবে, যার দাঁত নাই সে কি করতে পারবে না, চিবাইতে পারবে না। শুধু কি দাঁত না,
মাস্টিকেশনের জন্য আমার লাগবে জিহবা। জিহবার মাধ্যমে আমার খাবার নাড়াচড়া করে দাঁতে দিয়ে আসতে হবে। ধরো আমার এই জায়গায় খাবার আটকে গেছে, আমার এই জায়গায় খাবার আটকে গেছে, আমি কি করলাম যে এখান থেকে জিহ্বা দিয়ে নাড়াইয়ে আমার দাঁতের নিচে খাবারগুলো নিয়ে গেলাম যাতে ওইগুলো ভালোভাবে পিষে। তো জিহ্বা নাড়াচড়া করে আমরা খাবারগুলোকে দাঁতের নিচে প্লেস করি যাতে খাবারগুলো ঠিকমতো ভাঙে। তাহলে জিহবা এখানে ফাংশন আছে মাস্টিকেশনে। তারপর লালাও ফাংশন করে। লালা ছাড়া মাস্টিকেশন হবে না, বিকজ লালা যখন লালা গ্রন্থি থেকে নিঃসরণ হবে তখন কিন্তু খাবারগুলোকে একটু নরম করে। খাবার নরম হইলে ডাইজেস্ট হতে একটু সুবিধা হয়, তো এখানে লালাও কাজ করে। তাহলে মাস্টিকেশন বা চিবাতে কি কি জিনিস লাগবে বলো তো? ভলান্টারি মাসল লাগবে, ঐচ্ছিক পেশি, যেটা অস্থির সাথে যুক্ত থাকে। ঐচ্ছিক পেশি সবসময় মাথায় রাখবে, এটা বেসিক জিনিস। ঐচ্ছিক পেশি সবসময় অস্থির সাথে যুক্ত থাকবে, যেটা আমি কন্ট্রোল করতে পারবো। আর অনিচ্ছিক পেশি অস্থির সাথে যুক্ত থাকবে না, অর্গানের ভিতরে থাকবে, যেটা আমার দ্বারা কন্ট্রোল নয়, এটা আমি কন্ট্রোল করতে পারবো না। দাঁত থাকবে, দাঁত দিয়ে অবশ্যই চিবাইতে হবে। জিহ্বা লাগবে, নাড়াচড়া করে খাবারগুলোকে আমার দাঁতের ভিতরে প্লেস করতে হবে। লালা লাগবে। এই মাস্টিকেশন হচ্ছে যান্ত্রিক পরিপাকের একটা প্রসেস, এটা আমার লাগবে। তাহলে আমি এখন দেখবো ভলান্টারি মাসল, তারপর দাঁত, তারপর জিহ্বা, তারপর লালা। চলো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে মাস্টিকেশনে প্রথম ঐচ্ছিক পেশি সম্বন্ধে একটু জানতে হবে। কি ঐচ্ছিক পেশিগুলো থাকে যেগুলো অস্থির সাথে যুক্ত থাকে? ধরো না এটা হচ্ছে একটা কঙ্কাল, এটা হচ্ছে একটা কঙ্কাল, এটা হচ্ছে দাঁত, এটা হচ্ছে তার চোখ। চিন্তা করো এটা একটা কঙ্কাল। এই কঙ্কালের এই দিকে একটা পেশি থাকবে, এদিকে এরকম একটা পেশি থাকবে, আর এইদিকে আরেকটা পেশি থাকবে। এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটা হচ্ছে আমার এই জায়গা। খেয়াল করবা একটু, এখানে হাত দাও, তোমরা একটু হাত দাও, তোমরা একটু এই জায়গায় হাত দাও, এই জায়গায় হাত দাও, এই জায়গায় হাত দিবা। আরেকটা হচ্ছে এই জায়গায় হাত দিবা, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা হাত দিবা, আর এই জায়গায় একটা হাত দিবা। তুমি এবার চিন্তা করো কিছু খাচ্ছ, এই চিন্তা করো খাচ্ছি, আমি খাচ্ছি, এরকম করো, আম করো। এভাবে যদি করো তাহলে দেখবা এই জায়গাটা নড়তেছে, করো এই জায়গাটা নড়তেছে, দেখো এভাবে চিবাও, একদম জোরে করে চিবাও, এই জায়গাটা নড়তেছে, দেখো এই জায়গাটা দেখছো মুভ করছে। তারপর আবার চিবাও, দেখো এই জায়গাটা মুভ করতেছে। এই জায়গা আর এই জায়গা, এই দুইটা জায়গা মুভ করে, বিকজ এই দুই জায়গায় পেশি আছে। তার মানে তুমি যদি চিবাইতে চাও, এই দুই জায়গার পেশি তোমাকে বেশি চিবাইতে সাহায্য করে। এই দুই জায়গার পেশি, এটা আর হচ্ছে এটা, মানে এটা একটা প্রেশার দেয় যাতে তুমি চিবাইতে পারো। দেখো কেমনে বুঝবো? এভাবে চিবাইলে এই জায়গায় একটা মুভমেন্ট হবে, আবার এদিকে দেখো এই জায়গায় একটা মুভমেন্ট হবে। এই পেশি যেটাকে বলে, এটা যেহেতু টেম্পোরাল অস্থির সাথে যুক্ত থাকে। তোমরা জানো আমাদের মাথায় 4 ধরনের অস্থি থাকে, তার মধ্যে একটা হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থির সাথে যেহেতু যুক্ত থাকে, আমি বলছি দেখো অস্থির সাথে যুক্ত থাকবে। টেম্পোরাল অস্থির সাথে যেহেতু যুক্ত থাকে, এটাকে বলা হয় টেম্পোরালিস পেশি। এটা দিয়ে তুমি তোমার মুভমেন্ট করতে পারবা চাবানোর জন্য। আর এদিকে যেটা জয়ের দিকে থাকে, আমার মানে চোয়ালের দিকে থাকে, এই চোয়ালের দিকে থাকে, এটাকে বলে ম্যাসেটার পেশি। এটাকে বলা হয় ম্যাসেটার পেশি। টেম্পোরালিস কেন বলতেছে? বিকজ এটা টেম্পোরাল অস্থির সাথে যুক্ত থাকে। তোমরা টেম্পোরাল অস্থি পড়ছো না? মানবকে এখানে মাথায় 4টা অস্থি থাকে, তার মধ্যে একটা হচ্ছে টেম্পোরাল অস্থি। আর এটাকে ম্যাসেটার কেন বলে, ম্যাসেটার পেশি কেন বলে? এটার একটা কারণ আছে, কারণ ম্যাসেটার শব্দটার আরেকটা মিনিং হচ্ছে চিবানো। ম্যাসেটার শব্দটার আরেকটা মিনিং হচ্ছে চিবানো। তাই যেহেতু এই পেশিটা চিবানোর কাজে সাহায্য করতে, যেমন দেখো এই পেশিটা, দেখো এই পেশিটা বেশি মুভ করতেছে, দেখছো প্রেশার ক্রিয়েট করতেছে। এটা এই চিবানোর সাথে যেহেতু এই পেশিটা কানেক্টেড, তাই এটাকে বলা হয় ম্যাসেটার পেশি। ম্যাসেটার শব্দটার অর্থ হচ্ছে চিবানো। আর টেম্পোরালিস কেন বলতেছে? বিকজ এটা টেম্পোরাল অস্থির সাথে যুক্ত থাকে। সো দেখবে এই দুই জায়গায় মুভমেন্ট হয়। এই দুইটা পেশির কারণে তোমরা মূলত একটা প্রেশার দিতে পারো, গোল করে একটা প্রেশার দিতে পারো, যাতে খাবারটা ঠিকমতো কি হয়, ডাইজেস্ট হয় বা গুঁড়ো গুঁড়ো হয় খাবারগুলা। তাহলে আমাকে বলো এই দুইটা ঐচ্ছিক পেশির গুরুত্বপূর্ণ ফাংশন আছে না? আর ঐচ্ছিক কেন বলতেছি? তুমি নিজে করতে পারবো। দেখো নিজে করতে পারতেছো না নিজে নাকি নিজে পারতেছো, এই জন্য এটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। সো আশা করি এই ঐচ্ছিক পেশিটা বুঝছো।
এখন দেখো ঐচ্ছিক পেশির পর আমরা যে জিনিসটা দিয়ে যান্ত্রিক পরিপাক করি সেটা হচ্ছে দাঁত। মেইন ফাংশন করে কিন্তু দাঁত। দাঁত না থাকলে নাই শেষ। দাঁত না থাকলে তুমি আর খাবার চাবাইতে পারবা না, আর্টিফিশিয়াল দাঁত লাগাইতে হবে। তো দাঁত হচ্ছে মেইন ফাংশন। দাঁত দিয়ে মূলত আমরা খাবারগুলোকে চিবাই। একটা হচ্ছে পেশি, এই দুইটা পেশি, এখন হচ্ছে দাঁত। তাহলে আমরা এখন দাঁত নিয়ে বলবো। কি নিয়ে বলবো? এই দেখো এই দাঁতটা কত মজা। দাঁত নিয়ে তোমাদের বইয়ে যেরকম বলছে, যতটুকু বলছে আমি তার চেয়ে একটু বেশি বলবো, কারণ এখানে অনেক মজার জিনিস আছে। দাঁতে অনেক মজার জিনিস আছে, তোমরা এখনই বুঝবা। তোমরা বুঝতেছো তো পড়াগুলা? তোমরা পড়াগুলা বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবা, আমি চেক করব, পরে কমেন্টগুলো চেক করব, তোমাদের ফিডব্যাকটা নিব। এবার আসো দাঁতটা নিই। দাঁত নিয়ে অনেক মজার মজার জিনিস আছে, তোমরা একটু থাকো। দেখো এই যে দাঁত নিয়ে পড়াশোনাকে বলা হয় হিউম্যান। আমি হিউম্যানের কথা বলি, আমি তার কারো কথা বলবো না। হিউম্যান দাঁত নিয়ে পড়াশোনাকে বলা হয় হিউম্যান ডেন্টিশন। হিউম্যান ডেন্টিশন। দাঁত নিয়ে পড়াশোনাকে বলা হয় হিউম্যান ডেন্টিশন। দাঁত নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? হিউম্যান ডেন্টিশন। এই কথাটার মানেটা কি? হিউম্যান তো বুঝো, ডেন্টিশন মানে হচ্ছে দাঁত নিয়ে পড়াশোনা। কিরকম? যেমন দেখো আমাদের যে দাঁতগুলো আছে, দাঁতগুলো কিভাবে থাকে, ধরো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের যে দাঁতগুলো আছে, দাঁতগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে, কিভাবে দেখো দুই সারিতে অ্যারেঞ্জ থাকে। উপরের চোয়ালে একটা অ্যারেঞ্জ থাকে, নিচের চোয়ালে একটা অ্যারেঞ্জ থাকে। শুধু অ্যারেঞ্জমেন্ট না, আমরা এখানে হিসাব করব কয় ধরনের দাঁত থাকে। তার মানে আমরা দাঁতের টাইপস নিয়ে আলোচনা করব, কয় ধরনের দাঁত থাকে। শুধু কি কয় ধরনের দাঁত থাকে এগুলো নিয়ে আজ করবো না, দাঁতগুলো দেখতে কি রকম, মানে শেপ নিয়ে আলোচনা করব, সাইজ নিয়ে আলোচনা করব। দাঁতগুলো দেখতে কিরকম, সাইজ কিরকম, এগুলো নিয়ে আলোচনা করব। শুধু কি এগুলো না, দাঁত কয়টা আছে এটা নিয়ে আলোচনা করব। তার মানে দাঁতের নাম্বার নিয়ে আলোচনা করব, তাই না? এটাই মানে ডেন্টিশন, দ্য স্টাডি অফ তোমার ডেন্টাল অ্যারেঞ্জমেন্ট, টাইপস, শেপ, সাইজ অ্যান্ড নাম্বার। এটাই হচ্ছে তোমার হিউম্যান ডেন্টিশন। অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করবো, টাইপস নিয়ে আলোচনা করবো, শেপ সাইজ নিয়ে আলোচনা করবো, নাম্বার নিয়ে আলোচনা করবো। এখন দেখো মানুষের লাইফ টাইম মানে বুঝো তো, আমরা এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষেত্রে কি হয়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষেত্রে 2 বার দাঁত উঠে। খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, এগুলো বইয়ে নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের 2 বার দাঁত উঠে। বইয়ে নাই কথাগুলো যা বলবো এখন, এখানে অনেক মজার মজার জিনিস আছে। কয়বার দাঁত উঠে? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল 2 বার দাঁত উঠে। 2 বার দাঁত উঠে। তো দেখো যখন আমরা বাচ্চা থাকি, খেয়াল করো আমি কি বললাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 2 বার দাঁত ওঠে। যখন আমরা বাচ্চা থাকি তখন এক ধরনের দাঁত থাকে, ওই দাঁতগুলোকে বলা হয় ডেসিডুওস টিথ। একবার আমরা যখন বাচ্চা থাকি, এটা ধরো, এটা আমরা কি অবস্থায় বলবো, চাইল্ড অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের দাঁতগুলোকে বলা হয় ডেসিডিয়াস টিথ। আর আমরা যখন চাইল্ড থেকে আস্তে করে বড় হয়ে যাই তখন দাঁতগুলোকে বলা হয় পার্মানেন্ট টিথ। এটা হচ্ছে কি অবস্থায়? অ্যাডাল্ট অবস্থায়। ভালোভাবে মনোযোগ দিবা। আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন পার্মানেন্ট হয়ে যায়, আর যখন আমরা চাইল্ড দেখি তখন ওই টিথগুলোকে বলে ডেসিডিয়াস টিথ। তাহলে আমাদের 2 বার দাঁত উঠে, কিন্তু আমাদের পুরো লাইফ টাইমে 2 বার দাঁত উঠে। কি দাঁত উঠে সেগুলো পরে দেখতেছি। 2 বার দাঁত উঠে, এটা মাথায় রাখো। চাইল্ডে যখন থাকি দাঁতগুলোকে বলবো ডেসিডিয়াস টিথ। যখন অ্যাডাল্ট হয়ে যায়, মানে এখন আমি অ্যাডাল্ট, তো তোমরাও অ্যাডাল্ট, তো তোমরা হ্যাঁ অ্যাডাল্ট, তো তোমাদের পার্মানেন্ট টিথ। তুমি পার্মানেন্ট টিথ। তো তোমার ছোট ভাই বোনরা হচ্ছে চাইল্ড, ডেসিডিয়াস টিথ। এখন ডেসিডিয়াস টিথ মানে কি? অনেকে এটা বুঝতেছে না। ডেসিডিয়াস টিথ মানে কি আসলে এটা একটু ব্যাখ্যা করি। ডেসিডিয়াস শব্দটা আসছে ল্যাটিন ডেসিডিয়ার থেকে। ডেসিডিয়ার থেকে। এখন ভাইয়া আমাকে জিজ্ঞেস করে, ভাই ডেসিডিয়ার মানে কি? ডেসিডিয়ার মানে হচ্ছে ফল ডাউন। দেখি আমাকে বলো তো, ফল ডাউন শব্দটার বাংলা কি? ফল ডাউন শব্দটার বাংলা কি রে? পড়ে যাওয়া। তার মানে আমাদের চাইল্ড অবস্থায় যে সকল দাঁতগুলা উঠে সব একসময় পড়ে যাবে। এই যে দাঁতগুলো যেহেতু পড়ে যায়, পড়ে যাওয়া থেকে এটার নামকরণ করা হয়েছে ডেসিডিয়াস টিথ। পড়ে যাওয়া থেকে নামকরণ করা হয়েছে ডেসি। তার মানে আমাদের চাইল্ড অবস্থায় যে দাঁতগুলো উঠে, অনেকেরই পড়ে যায়, আবার অনেকের পড়ে না। অনেকের কি হয়, না পড়ে উঠে যায়, পার্মানেন্ট টিথ উঠে যায়।
তো সেটা হচ্ছে বা পার্মানেন্ট থিতগুলো থেকে যায়, ওগুলোই পার্মানেন্ট থিত হিসেবে থেকে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে যায়। আমাদের চাইল্ড অবস্থায় আমাদের যে দাঁতগুলো থাকে এগুলো কিন্তু পড়ে যায়, ফল ডাউন, পড়ে যায়, পড়ে গিয়ে পরবর্তীতে পার্মানেন্ট থিত হিসেবে উঠে যায়। তো যেহেতু এগুলো পড়ে যায়, তাই এটার নাম দেওয়া হয়েছে ডেসিডিয়াস টিথ চাইল্ড অবস্থায়। এখন এই ডেসিডিয়াস টিথ মানে বুঝছো, মানে এই দাঁতগুলো একসময় গিয়ে পড়ে যাবে, যখন আস্তে আস্তে অ্যাডাল্ট হবো আস্তে আস্তে গিয়ে পড়ে যাবে, দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাবে বিধে এটার নাম দেওয়া হয়েছে ডেসিডিয়াস টিথ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলোকে আরো অনেক নামে ডাকা যায়। নামগুলো কি দেখো, একটা নাম এইভাবে ডাকা যায় প্রাইমারি বা ফার্স্ট টিথ, এভাবে ডাকা যায় প্রাইমারি বা ফার্স্ট টিথ। এখন তুমি আমাকে বলবা ফার্স্ট টিথ কেন? একদম সোজা, চাইল্ড অবস্থায় তো প্রথম টিথই উঠবে, এগুলোই তো উঠবে চাইল্ড অবস্থায়, নাকি এগুলো উঠবে? চাইল্ড অবস্থায় কখন এগুলো হবে না, চাইল্ড অবস্থায় এগুলো উঠবে, তার মানে প্রথম টিথ। দেখবা অনেকে এটাকে বলে মিল্ক টিথ, এই দেখো মিল্ক টিথ। অনেকে আবার এই টিথগুলোকে বলবে টেম্পোরারি টিথ, টেম্পোরারি টিথ। প্রথমে আসো প্রাইমারি টিথ মানে বুঝছো ফার্স্ট টিথ, চাইল্ড অবস্থায় এগুলো আগে উঠবে। মিল্ক টিথ কেন বলতেছে এবার আসো, অনেকে বলবে হয়তো আমরা মায়ের বুকে দুধ খাইতে খাইতে মনে হয় ভাই আমার দাঁতগুলো উঠে, তো তাই মনে হয় এগুলোর নাম মিল্ক টিথ, এরকম কিছু মনে হয় না, এরকম না, জিনিসটা হচ্ছে এরকম না। যে মিল্ক টিথ কেন বলা হয়, বিকজ মিল্ক টিথ বলা হয় এই জন্য কারণ এই দাঁতগুলা মিল্কের মতো সাদা, মিল্কের মতো সাদা, দাঁতগুলো একদম সাদা, একদম সাদা। অনেক সময় দেখবা যে আমরা ছোট ছোট বাচ্চাদের দাঁতগুলো বেশি সাদা হয়, আর আমাদের যারা এল্ডার আছি তাদের দাঁতগুলো একটু হলদে হয়। আমাদের যে পার্মানেন্ট টিথগুলো আছে না, এগুলো দেখবে একটু হলদে টাইপসের হয়, হলদে, একদম সাদা না। বাট বাচ্চাদের টিথগুলো যদি দেখো তাহলে এগুলো একদম মিল্কের মতো সাদা হয়, তাই এগুলোকে আবার মিল্ক টিথও বলে। এবার আসো টেম্পোরারি টিথ কেন বলে, মিল্ক টিথ কেন বলে আশা করি বুঝছো। টেম্পোরারি টিথ কেন বলে, দেখো এখানে নাম দেওয়া আছে কি, ফল ডাউন, মানে এক সময় এগুলো পড়ে যাবে, যেহেতু পড়ে যাবে এগুলো কি পার্মানেন্ট? পার্মানেন্ট না। পার্মানেন্ট যদি না হয় তাহলে টেম্পোরারি মানে অস্থায়ী। তার মানে এই দাঁতগুলা কি হবে, এই দাঁতগুলো দেখো আমি লিখছি এখানে, লিখো 6 মাস বয়সে একটা বাচ্চার যখন বয়স 6 মাস, একটা বাচ্চার যখন বয়স 6 মাস, এই 6 মাস বয়সে এই দাঁতগুলো আসা শুরু করে। 6 মাস বয়সে দাঁত আসা শুরু করে, মানে টেম্পোরারি টিথ, দাঁত আসা শুরু করে, ঠিক আছে। তারপর দেখবা এই দাঁতগুলো আস্তে আস্তে যখন আসবে, তখন ধরো একটা বাচ্চার বয়স যখন 5 বছর, 4 বছর, 3 বছর, এরকম আস্তে আস্তে দাঁত পড়া শুরু করবে। তোমরা জানো ছোট বাচ্চাদের দাঁত অনেক পড়ে, খেয়াল রাখবা যে ছোট বাচ্চাদের দাঁত কিন্তু অনেক পড়ে। তার মানে শুরু করে, তারপর ধরো 7 বছর পর্যন্ত ধরে বলতে পারো যে হ্যাঁ 7 বছর বা 5 থেকে 7 বছর বলতে পারো, 7 থেকে 7 বছর পর্যন্ত পড়া শুরু করে, দাঁত পড়ে যায়, এই দাঁতগুলা পড়ে যায়। তাহলে এগুলো একটা সময় গিয়ে কিন্তু আর থাকে না, একটা সময় গিয়ে পড়ে যায়, তার মানে পার্মানেন্ট না। যেহেতু পার্মানেন্ট না তাই বলা হচ্ছে টেম্পোরারি। তো আশা করি বুঝছো আমাদের জীবনে 2 বার দাঁত উঠে। প্রথমবার চাইল্ড অবস্থায় যে দাঁত থাকে এগুলো ডেসিডিয়াস টিথ, ওয়াই বিকজ ফল ডাউন, এগুলো পড়ে যায়। এগুলোকে প্রাইমারি বা ফার্স্ট টিথ কেন বলে, প্রথমে এগুলাই উঠে। মিল্ক টিথ কেন বলে, মিল্কের মতো সাদা। টেম্পোরারি টিথ কেন বলে, 6 মাস বয়সে দাঁত আসা শুরু করে, এগুলো আসবে, এরপর 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত এই দাঁতগুলা পড়তে থাকবে, 5 থেকে 7 বছর পর্যন্ত দাঁতগুলা পড়তে থাকবে। সো এই জন্য যেহেতু স্থায়ী না তাই টেম্পোরারি বলতেছে। আশা করি বুঝছো। এখন অনেকে জিজ্ঞেস করবে ভাইয়া তাহলে ভাইয়া বলেন তো ডেসিডিয়াস টিথ বা প্রাইমারি টিথ বা মিল্ক টিথ কয়টা টোটাল, লিখে রাখো। মিল্ক টিথ রাখো টোটাল 20টা, লিখে রাখো। এটা ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন ডেন্টাল ফর্মুলা পড়বো তখন আমরা হিসাব করে দেখবো আসলে 20টা হয় কিনা। আমরা যখন ডেন্টাল ফর্মুলা পড়বো তখন আমরা হিসাব করে অ্যাকচুয়ালি দেখবো আসলে কি 20টা হয় কিনা। দেখো মিল্ক টিথ হচ্ছে 20টা, মিল্ক টিথ হচ্ছে 20টা, এটা লিখে রাখো। আমরা হিসাব করে দেখবো আসলে 20টা কিনা, আমরা হিসাব করে দেখতে পারবো। তো লিখে রাখো মিল্ক টিথ হচ্ছে 20টা। এবার আসবে পার্মানেন্ট টিথ মানে কি।
মিল্ক টিথ যখন আস্তে আস্তে পড়া শুরু করে তখনই পার্মানেন্ট টিথ উঠা শুরু করে। তার মানে এগুলো যখন আস্তে আস্তে পড়বে তখনই যে জায়গাগুলো খালি হবে না, এই ধরো আমার এই দাঁতটা পড়ে গেছে না, এই জায়গাটা খালি হয়েছে না, এই সকেটটা খালি হয়েছে না, তো ওখানেই আবার নতুন করে একটা পার্মানেন্ট টিথ উঠবে, যেটা আর পড়বে না। তাহলে 2বার উঠতেছে কিনা দাঁত দেখো। তাহলে মানে পার্মানেন্ট টিথ মানে বুঝছো অ্যাডাল্ট টিথ, যেগুলো পার্মানেন্ট থাকবে। আগে এগুলো উঠবে, এগুলো পড়ে যাবে, ওই খালি জায়গাটা এই পার্মানেন্ট টিথ ফিল আপ করবে। যে দাঁতগুলো পড়ে যাবে ওখানে খালি থাকবে না, ওই খালি জায়গাগুলোই আমার এই পার্মানেন্ট টিথগুলো ফিল আপ করবে। তাহলে পার্মানেন্ট টিথ মানে স্থায়ী টিথ। তাহলে কয়বার দাঁত উঠে? একবার মিল্ক টিথ, একবার হচ্ছে পার্মানেন্ট টিথ। পার্মানেন্ট টিথ হচ্ছে 32টা। এই যে আমরা বলি না তোমার 32টা দাঁত দেখা যাচ্ছে, আমরা বলি না যে এই যে তোমার 32টা দাঁত দেখা যাচ্ছে, একটু কম হাসো। 32টা বলি না তোমার 32টা দাঁত দেখা যাচ্ছে, একটু কম হাসো। 32টা দাঁত দেখা যাচ্ছে। তো পার্মানেন্ট টিথ হচ্ছে 32টা আর মিল্ক টিথ হচ্ছে 20টা। আস্তে আস্তে মিল্ক টিথগুলো যখন পড়ে যায় ওই খালি হওয়া জায়গাগুলো পার্মানেন্ট টিথ দখল করে। আর পার্মানেন্ট টিথগুলো একবার থাকলে আর কখনোই পড়বে না। যেমন আমার এখন যদি দাঁত পড়ে আমার আর দাঁত উঠবে না। বাই চান্স যদি আমার দাঁত আমি ফেলাই দেই, এই দাঁতটা আমার উঠবে না, আমার দাঁত লাগাইতে হবে, এটা জানো। সো কারণ পার্মানেন্ট তো এখন একবার যদি কোনো কারণে পড়ে যায় তোমার তো ওই জায়গাটা আর ফিল আপ হবে না, উঠবে না দাঁত। এগুলো পড়লে চাইল্ড অবস্থায় পড়লে মানে এই দাঁতগুলো মিল্ক টিথগুলো পড়লেই পার্মানেন্ট টিথগুলো উঠবে। এবং পার্মানেন্ট টিথও যদি পড়ে যায় তাহলে তো ওই জায়গায় আর দাঁতই উঠবে না ওই জায়গায়। এই জন্য অনেকের দাঁত পড়ে গেলে, যারা বুড়া, যারা দেখবা এডাল্ট, তাদের দাঁত পড়ে গেলে দেখবা বাইরে থেকে লাগাইতে হয় সিস্টেম করে, ঠিক আছে না? কারণ ওদের তার উঠবে না, 2বারই তো উঠে। আমি বললাম না লাইফে 2বার উঠে দাঁত, একটা হচ্ছে মিল্ক টিথ আর একটা হচ্ছে পার্মানেন্ট। মিল্ক টিথ পড়ার পরেই কিন্তু ওই যে জায়গাটা খালি হবে ওখানেই পার্মানেন্ট টিথ উঠবে। এবং পার্মানেন্ট টিথ টোটাল অ্যাডাল্টের ক্ষেত্রে 32টা। এগুলো আমরা হিসাব করবো, দেখবো 32টা কেমন হয়, 20টা কেমন হয়, এগুলো আমরা দেখবো। এবং এই যে পার্মানেন্ট টিথ আসা শুরু করে কখন? অ্যারাউন্ড 6 বছর বয়সে কিন্তু তোমার পার্মানেন্ট টিথ আসা শুরু করবে। লিখো, এটা লিখো, 6 বছর বয়সে আসা শুরু করে। পার্মানেন্ট টিথ কখন থেকে আসে? অ্যারাউন্ড 6 বছর। একটা বাচ্চার বয়স যখন 6 বছর হয় তখন তার পার্মানেন্ট টিথগুলো, এই মিল্ক টিথগুলো আস্তে আস্তে পড়ে যায়। তো পড়ে যাওয়ার কারণে যে জায়গাগুলো খালি হবে ওই জায়গাগুলোতে 6 বছর বয়স থেকে কিন্তু পার্মানেন্ট টিথগুলো আসা শুরু করবে। সো পার্মানেন্ট টিথ কয় বছর বয়সে আসা শুরু করে? 6 বছর। সো মাথায় রাখবা। আশা করি তোমাদেরকে এই 2টা টিথ সম্বন্ধে জানাতে পারছি। এইবার দেখো একটা মজার বিষয়, এখান থেকে একটা লজিক্যাল প্রশ্ন করি তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা। এটা লজিক্যাল প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি এখানে বললাম মিল্ক টিথ আগে আসা জরুরি কেন? মিল্ক টিথ আগে আসা জরুরি কেন? দেখো আমি বলছি যে ভাইয়া আমরা যখন চাইল্ড অবস্থা থাকি ওগুলোকে বলি মিল্ক টিথ, ওগুলো আগে আসবে, তারপর ওগুলো পড়ে যাবে, তারপর পার্মানেন্ট টিথ উঠবে। এখন এটা দরকারটাই বা কি ছিল? ডাইরেক্ট পার্মানেন্ট টিথ উঠে গেলে কি সমস্যা ছিল? আমার লজিকটা বুঝতে পারছো? আমি তোমাকে প্রশ্ন করলাম যে মিল্ক টিথ আগে আসা জরুরি কেন, ডাইরেক্ট পার্মানেন্ট টিথ আসলেই বা কি হইতো? এটা অবশ্যই জরুরি। এটা 2টা কারণ লিখবা, বা 2টা কারণ লিখতে পারো। হ্যাঁ, 2টা কারণ লিখতে পারো, 2টা কারণ লিখতে পারো। এই মিল্ক টিথ আসা জরুরি কেন 2টা কারণ লিখতে পারো। একটা কারণ আমি তোমাকে আগে বলি, সেটা হচ্ছে আমরা যখন ছোট থাকি আমাদের যে দাঁতের মাড়িগুলো থাকে ওই দাঁতের মাড়িতে 32টা দাঁত উঠার মতো পর্যাপ্ত জায়গা থাকে না। খেয়াল করবে, আমরা ছোট ছিলাম, ছোট নিজেকে চিন্তা করি, নিজে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, নিজের ছোট ভাই বোনকে দেখো যার বয়স 3-4 বছর, এরকম দেখো ওদের দাঁতের মাড়িগুলো দেখবা খুব মানে স্পেস কম। তো 32টা দাঁত উঠা ওখানে কখনোই পসিবল না। পার্মানেন্ট টিথ কিন্তু 32টা, ওই জায়গায় কখনো দাঁত এত স্পেস নাই যে আমার 32টা দাঁত উঠে যাবে। হ্যাঁ, কারণ জায়গাগুলো ছোট। এখন 32টা দাঁত যদি উঠেও তাহলে ঠেলাঠেলি করে উঠবে, দেখা যায় কষ্ট হবে। ঠেলাঠেলি করে উঠবে যে দাঁতগুলা, অ্যারেঞ্জমেন্টও ঠিক মতো হবে না, তো কষ্ট হবে। এই জন্য কি হয়, 32টা দাঁত না উঠে 20টা দাঁত উঠে স্পেস। এখন 20টা দাঁত যে উঠে, ধরো এটা হচ্ছে আমার ওর হচ্ছে ঊর্ধ্বমুখী চোয়াল, এটা হচ্ছে নিম্নমুখী চোয়াল। ওর জটা এতই ছোট যেখানে 32টা দাঁত উঠে স্পেস নাই, তো 20টা দাঁত উঠবে। ধরে নাও এভাবে দাঁত উঠলো, এভাবে তার দাঁতগুলো উঠলো আর কি, সামনে দেখবো এরকম ধরো 20টা দাঁত উঠলো, ঠিক আছে। এখন এই দাঁতগুলা কেন উঠতেছে সেটা বলি। সেটা হচ্ছে এই দাঁতগুলো, এই যে দাঁতগুলো উঠছে, এই দাঁতগুলো উঠার কারণ হচ্ছে এই দাঁতগুলো যখন উঠবে এগুলো তো দাঁতের মাড়ির ভিতরে থাকে। যেমন এটা মাড়ি, দেখো এটা হচ্ছে মাড়ি,
এটা হচ্ছে ভিতরে থাকবে, দাঁতটা কিন্তু দাঁতের মাড়ির ভিতরেই থাকবে, শুধুমাত্র বাইরে না, ভিতরে থাকবে। তো এই মিল্ক টিথটা উঠার কারণে আস্তে আস্তে এই জায়গায় একটা ছাপ তৈরি হচ্ছে। খেয়াল করো, এই যে মিল্ক টিথ উঠলো না, এই জায়গায় একটা কি তৈরি হলো, ছাপ তৈরি হলো না, ভিতরে একটা সকেট তৈরি হলো না, একটা গর্ত তৈরি হলো না, এই ভিতরে একটা গর্ত তৈরি হয়েছে না পর্যাপ্ত পরিমাণ। ঠিক সেমভাবে এই দাঁতটা দেখো, এই মিল্ক টিথটা দেখো, ভিতরে ঢুকার কারণে এই জায়গায় একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা তৈরি হয়েছে। তেমনি এটাও ভিতরে ঢুকার কারণে এই মিল্ক টিথটার একটা জায়গা তৈরি করছে। তার মানে এরা অ্যাকচুয়ালি কেন উঠে, সেটা হচ্ছে ভিতরে যাতে একটা পর্যাপ্ত পরিমাণে স্পেস তৈরি করতে পারে, যে স্পেসটাকে কপি করে পরবর্তীতে পার্মানেন্ট টিথ উঠবে। যেমন ধরো এই মিল্ক টিথটা পড়ে গেল, এই মিল্ক টিথটা পড়ে গেল, তাহলে দেখো তো এই মিল্কটা কি হলো, একটা জায়গা রেখে দিয়ে চলে গেছে। দেখো এই জায়গাটা রেখে দিয়ে চলে গেছে, পরবর্তীতে পার্মানেন্ট টিথ আসলেই বুঝবে তাকে কোথায় উঠতে হবে। সুন্দর করে পার্মানেন্ট টিথ, ধরে নাও এটা একটা টিথ, এটা নাম হচ্ছে ইনসিসর, সামনে বরাবর ইনসিসর এদিক দিয়ে উঠে গেল, সুন্দর করে পার্মানেন্ট টিথটা এদিক দিয়ে উঠে গেল। তার মানে এরা পার্মানেন্ট টিথকে বুঝাইতে চাচ্ছে তোমাকে কোন জায়গায় আসতে হবে। ধরো এই দাগটা পড়ে গেল, তাহলে এই জায়গায় একটা জায়গা তৈরি হইলো, এই জায়গায় একটা জায়গা তৈরি হইলো। এখন পার্মানেন্ট টিথ আসলেই বুঝবে তাকে কোথায় তৈরি হইতে হচ্ছে, সুন্দর করে এদিক দিয়ে একটা পার্মানেন্ট টিথ উঠে যাবে এই জায়গা জুড়ে। তার মানে অ্যাকচুয়ালি মিল্ক টিথ এই জন্যই জরুরি, কারণ একে তো একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা তৈরি করে, একটা ছাপ তৈরি রেখে দিয়ে যায় পার্মানেন্ট টিথের জন্য, যে পার্মানেন্ট টিথ এখানে এই জায়গায় উঠবে। তাই তোমরা লিখতে পারো এভাবে, সেটা হচ্ছে যে এরা দুইটা কাজ করে, একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেস তৈরি করে, পর্যাপ্ত পরিমাণ স্পেস ক্রিয়েট করে, এটা একটা কারণ হইতে পারে। আর একটা কারণ হচ্ছে এরা পার্মানেন্ট টিথের স্থান ধারক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? স্থান ধারক হিসেবে কাজ করে, স্থান ধারক হিসেবে কাজ করে, যেখানে পরবর্তীতে পার্মানেন্ট টিথ উঠবে, যেখানে পরবর্তীতে পার্মানেন্ট টিথ উঠবে, পার্মানেন্ট টিথ উঠবে। তাইলে যখন বাচ্চা ছিলাম তখন আমার যে জায়গা থেকে মিল্ক টিথটা পড়ে গেছে ওই জায়গায় আমার পার্মানেন্ট টিথটা উঠবে। তাহলে এখানে আমি বুঝাইতে চাচ্ছি মিল্ক টিথ আসাটা জরুরি এই জন্যই, একটা হচ্ছে স্পেস তৈরি করা, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথটা কোন জায়গায় তৈরি হইতে হবে সেটা বলে দেওয়া। তাহলে এখানে একটা আমি টেমপ্লেট তৈরি করে রেখে দিয়ে গেছি যে পার্মানেন্ট টিথ তুমি আমার এই জায়গায় উঠবা, একটা জায়গা রেখে দিয়ে চলে গেছে। এই জন্য মিল্ক টিথ আসাটা জরুরি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো মিল্ক টিথটা আসা জরুরি কেন। মিল্ক টিথ যেটা সেটা আসলে আসাটা জরুরি কেন, মিল্ক টিথ আসাটা মিল্ক টিথ আসাটা জরুরি কেন বলছিলাম। এভাবে বলবো যে মিল্ক টিথ আসলে পড়ে যায় কিভাবে, যে আমরা অনেকে বলি যে ভাই মিল্ক টিথ পড়ে যায়, যে মিল্ক টিথ আসলে পড়ে যায়। তো মেইনলি আমি যদি বলি মিল্ক টিথ আসলে তোমার পেছন দিকে দাঁতটা উঠবে, তোমার পেছন দিকে পার্মানেন্ট টিথটা উঠবে, আস্তে করে মিল্ক টিথকে এভাবে পুশ করবে। ধরো এটা মিল্ক টিথ, তো মিল্ক টিথের মাড়ির ভিতরে তোমার পার্মানেন্ট টিথ উঠা শুরু করবে। তো পার্মানেন্ট টিথ যত সামনের দিকে আগাবে মিল্ক টিথকে এভাবে পুশ করবে, এবার পুশ করতে 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 একসময় এটাকে ফেলাই দিবে। এভাবে হতে পারে, মিল্ক টিথটা এভাবে পড়ে যেতে পারে। আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে ভাইয়া এই দাঁতগুলো কীরকম, পার্মানেন্ট টিথ কীরকম এবং মিল্ক টিথ কীরকম। তো মনে রাখবা মিল্ক টিথ 20টা যখন চাইল্ড অবস্থায় থাকবো, মিল্ক টিথ 20টা, আর যখন পরিণত হব তখন অ্যাডাল্ট টিথ 32টা। এগুলো কিন্তু আমরা একটা ফর্মুলার সাহায্যে প্রকাশ করতে পারবো, এগুলো হচ্ছে ডেন্টাল ফর্মুলা। তো আমরা ডেন্টাল ফর্মুলাতে অবশ্যই চলে যাব। তবে আমরা ডেন্টাল ফর্মুলাতে চলে যাওয়ার আগে আমরা আগে 4 ধরনের দাঁত দেখব। আমাদের ইয়াতে 4 ধরনের দাঁত আছে। কয় ধরনের? বিভিন্ন ধরনের দাঁত আছে, 4 ধরনের দাঁত আছে। একটু খেয়াল করো, আমাদের ইয়াতে 4 ধরনের দাঁত আছে। আমাদের দাঁতে কয় ধরনের? 4 ধরনের। ভালোভাবে খেয়াল করবা। এক ধরনের দাঁত হচ্ছে দেখতে এরকম, এক ধরনের দাঁত হচ্ছে দেখতে এরকম, এক ধরনের দাঁত। আমি বুঝাবো এটা, দাঁড়াও একটু ওয়েট করো। এক ধরনের দাঁত হচ্ছে দেখতে এরকম,
এক ধরনের দাঁত দেখতে হচ্ছে এরকম, এরকম, আর এক ধরনের দাঁত দেখো কিরকম, এরকম, আর এক ধরনের দাঁত দেখো কিরকম। আর এক ধরনের দাঁত হচ্ছে এরকম। তাহলে কয় ধরনের দাঁত আঁকলাম? 4 ধরনের। এখন জিজ্ঞেস করবো ভাই এটা আবার কি, দাঁত আবার এরকম কেন হয়? নিশ্চয় জিজ্ঞেস করতেছ। আচ্ছা, দাঁতগুলোর নাম আছে, নামগুলো আমরা বলবো, সমস্যা নেই। দাঁতগুলোর নাম আছে, নামগুলো আমরা বলবো, কোনো সমস্যা নেই। দেখো ভালোভাবে খেয়াল করো, 4 ধরনের দাঁত আছে আমাদের দাঁতে। এই দাঁত যেটা দেখতেছ এটার নাম রাখবা, এই দাঁতটাকে বলা হয় ইনসিজর্স। ইনসিজর। এই দাঁতটাকে বলা হয় কেনাইন। এই দাঁতটাকে বলা হয় প্রিমোলার। আর এই দাঁতটাকে বলা হয় মোলার। তাহলে 4 ধরনের দাঁতের নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং আমি যেভাবে সিরিয়াল করে দিছি এই সিরিয়ালে পড়তে হবে। এমন না যে তুমি প্রিমোলার আগে শিখছ, কেনাইন পরে শিখছ, মোলার আগে শিখছ, প্রিমোলার পরে শিখছ। এটা অ্যাকচুয়ালি সিরিয়াল, এটা মেনটেন করতে হবে। ডেন্টাল ফর্মুলা আঁকতে হলে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। মানে আগে আসবে ইনসিসর, ইনসিসর মানে এটাকে আমরা দেখাবো আই দিয়ে। তারপর আসবে কেনাইন, কেনাইনকে আমরা দেখাবো সি দিয়ে। তারপর আসবে প্রিমোলার, প্রিমোলারকে আমরা প্রকাশ করব পি দিয়ে। তারপর আসবে মোলার, মোলারকে আমরা প্রকাশ করব এম দিয়ে। তাহলে সিরিয়ালটা মনে রাখবো ICPM, ICPM, আগে আই, তারপর সি, তারপর পি, তারপর এম। সেটা আমি সিরিয়ালই বলছি, এমন না যে তুমি ওলট ফালট করে মনে রাখবা। এখন দেখো ভাই এভাবে কি আঁকলেন জিনিসটা মনে রাখবা। আমরা যে দাঁতটা দেখি, আমরা বাইরে থেকে যে দাঁতটা দেখি, আমরা অ্যাকচুয়ালি এই অংশটা দেখি। এই দেখো এতটুকু অংশটা দেখি, খেয়াল করো। আমরা অ্যাকচুয়ালি এই যে কালো কালার যেটা দেখতেছো এই অংশগুলোই জাস্ট দেখি। এই যে আমরা কালো কালারের যে অংশগুলো দেখতেছি এগুলো দেখি যে, কিন্তু এই যে লাল কালারের যেগুলো দেখতেছো এগুলো আমরা দেখি না। লাল কালারের যেগুলো দেখতেছো এগুলো আমরা দেখি না। লাল কালারের যেগুলো দেখতেছো এগুলো আমরা দেখি না, বিকজ এগুলা, এই পার্টগুলো আমাদের দাঁতের ভিতরে, মাড়ির ভিতরে থাকে। তার মানে এই লাল অংশগুলা, এই লাল অংশগুলা মাড়ির ভিতরে থাকে, মাড়ির ভিতরে থাকে। তাই অদৃশ্য, মানে তুমি দেখতে পাবে না, দাঁতের এই অংশটা তুমি দেখতে পাবে না, এটা আমার দাঁতের মাড়ির ভিতরে থাকে। কেন ভিতরে থাকে? কারণ দাঁত যাতে ভালোভাবে আটকে থাকতে পারে। এখন যদি তোমার মনে হয় যে দাঁত এভাবে আলগাভাবে থাকবে, খাইতে গেলে তো আমার দাঁত সরে যাবে। সো দাঁতকে তো মাড়ির ভিতরে ভাবে শক্ত করে পুঁতে থাকতে হবে। যেরকম আমরা ফ্ল্যাগ পুঁতি না, ফ্ল্যাগ পুঁতার সময় অনেক বড় গর্ত করি, গর্ত করে তারপর ফ্ল্যাগটাকে পুঁতি, যাতে বাতাস মাইরে এটারে উড়াই দিতে না পারে। আর বাইরের এই অংশটারে আমরা দেখি মূলত ভিতরের অংশ। তো এই অংশটাকে আমরা, মাড়ির যে অংশটাকে দেখি না, এই অংশটাকে আমরা একটু নাম দিতে পারি। মাড়ির যে অংশটাকে আমরা ভিতরে দেখি না, এই অংশটাকে আমরা বলতে পারবো তোমার মূল বলতে পারবো। এটা দাঁতের মূল, এটাকে কি বলতে পারবো? দাঁতের মূল বা রুট। আর যে অংশটাকে আমরা বাইরে থেকে দেখি এটাকে বলবো দাঁতের মুকুট। অনেকটা মুকুটের মতো দেখতে, তো তাই এটাকে মুকুট বলে, ক্রাউন। তাহলে যে অংশটা ভিতরে থাকে এটাকে আমরা বলি দাঁতের মূল, এটা দেখবো না। বাট আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুকুট, মানে দাঁতের মুকুট অংশটা দেখে অনেকটা মুকুটের মতো মনে হচ্ছে যে মুকুট উপরে, মাথায় একটা রাজার মুকুট পড়ছে এরকম টাইপসের। আবার দেখো ইনসিসরের শেপ এরকম, দাঁতের শেপ, এটা আমরা দেখি, এই অংশটা দেখি, এই অংশটা দেখি, এই অংশটা দেখি, এই অংশটা দেখি। ইনসিসর দেখতে এরকম অনেকটা, ক্যানাইন দেখতে এরকম, প্রিমোলার দেখতে এরকম, মোলার দেখতে এরকম। সো এটাই আমি একটু বলছি এগুলার না। ইনসিজার মানেটা কি, ইনসিজার মানেটা কি, এটার নামটা এরকম কেন আমি বলছি। যেমন ইনসিজার কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। যেমন ইনসিজারকে আমরা বলবো কাটার। কাটার মাস্টার আছে না আমাদের, কাটার মাস্টার কে? আমাদের কাটার মাস্টার কে? মুস্তাফিজ না? আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ। কাটার মানে কাটার। আসলে এই কাটার মানে হচ্ছে এই যে আমরা ছুরি দিয়ে কাটি না, এরকম টাইপসের। তো অ্যাকচুয়ালি দেখবা আমাদের যে ছুরি, দেখবা ছুরির এই অংশটা এরকম, কিন্তু খেয়াল করবা ছুরির যে এই অংশ, ছুরির এই অংশটা কিন্তু এরকম পাতলা। তার মানে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে থিন, পাতলা, খুবই চিকন। থিন মানে চিকন, খুবই চিকন থাকে। যত চিকন কাটতে তত সুবিধা, মোটা হইলে কাটতে পারবে না।
এই অংশটা খুবই চিকন, লাইক ছুরির মতো, তাই এটাকে বলতেছি কাটার। এই অংশটা হচ্ছে থিন, একদম পাতলা, পাতলা বলতে চিকন বুঝাচ্ছে এখানে, একদম চিকন কিনারা, এটা হচ্ছে চিকন কিনারা, এটাকে আমরা বলতে পারি চিকন কিনারা, লিখতে পারো এভাবে, এটা হচ্ছে চিকন কিনারা। এই অংশটা ছুরির মতো, তো যেহেতু ছুরির মতো বা কাটার, তো এটা মূলত এই দাঁত দিয়ে আমরা কি করি, এই দাঁত দিয়ে আমরা কোনো কিছু কাটতে সহযোগিতা করি। যেমন তুমি কোনো কিছু কাটার জন্য, যেমন আমি যে পেয়ারা খাচ্ছি, পেয়ারা পিস পিস করার জন্য, পেয়ারা পিস পিস করার জন্য আমার এই দাঁত কেনাইনগুলো ইউজ করবো। কেনাইন আমরা দেখবো, সামনে দেখবো, কেনাইন কেনাইন বলছে এই ইনসিজারগুলো ইউজ করবো। এটা অনেকটা ছুরির মতো কাট কাট করতে সাহায্য করে, খাবার কাট কাট করে পিস পিস করতে সাহায্য করে। ছুরি দিয়ে যখন কেটে 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 পিস পিস করি এরকম এই অংশটা দিয়ে কেটে 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 পিস পিস করবো। তাই এই অংশটা ছুরির মতো চিকন কিনারা। দেখবা ছুরির যে অংশটা কাটে এটা এতই ধার যে এতই চিকন যে একটু নিয়ে লাগালে কেটে যাবে। এবার আসে কেনাইন। কেনাইনের মানেটা কি? খুব মজা। এই কেনাইনের মানেটা খুব মজা। এটা একটা ডগের বিষ দাঁত থেকে নামকরণ করেছে। দেখো কেনাইন মানে হচ্ছে কুকুরের বিষ দাঁত। কেনাইন মানে হচ্ছে কুকুরের বিষ দাঁত। তোমরা দেখবা কুকুরের একটা দুইটা না একটা, দুইটা মেবি দুইটা বা চারটা এরকম হবে, এরকম একটা লম্বা করে একটা দাঁত থাকে কুকুরের। কুকুর যখন কামড়ায়, কুকুর ওইটা দিয়ে কামড়াইতে ভালোবাসে, এরকম একটা এত বড় লম্বা এরকম একটা দাঁত থাকে কুকুরের। এবং এই যে অংশটা দেখো, এই অংশটা হচ্ছে, এই যে অংশটা দেখো, এই অংশটাকে আমরা বলি তীক্ষ্ণ অংশ। তীক্ষ্ণ, এই অংশটা তীক্ষ্ণ, এতটাই তীক্ষ্ণ যে মানে পয়েন্টেড, এটাকে ইংরেজিতে বলে পয়েন্টেড অবস্থা, মানে সুতা যেরকম আগাতে একদম চিকন থাকে, তীক্ষ্ণ থাকে, ওই জায়গাটা ধরলেই কেটে যাবে বা এভাবে রাখলে কেটে যাবে বা ফুটো হয়ে যাবে, ঠিক এই জায়গাটা একদম তীক্ষ্ণ, যেটা দিয়ে এভাবে কামড় বসালে ভিতরে ঢুকে যাবে। বিড়াল কুকুরের আছে কিন্তু। ঠিক সেমভাবে দেখো এই অংশটা দেখো, কেনাইনের এই অংশটা দেখো কুকুরের ওই দাঁতের মতো চিকন, মানে তীক্ষ্ণ। এই অংশটা কুকুরের ওই দাঁতের মতো পয়েন্টেড, মানে তীক্ষ্ণ। এজন্য কেনাইন নামটা আসছে কুকুরের বিষ দাঁত। কুকুরের বিষ দাঁতকে বলা হয় কেনাইন। তাই এটা কুকুরের বিষ দাঁতের মতো দেখতে, বাট হুবহু না, ভুল হইলে তো আমরা কুকুর হয়ে যেতাম। হুবহু না, ওটার মতোই দেখো পয়েন্টেড, তাই এটাকে বলা হয় কেনাইন। তাই এটাকে বলা হয় কি কেনাইন। আর কেনাইনের কাজটা দেখি বলো তো, এই তীক্ষ্ণ পার্ট দিয়ে আমরা কি করতে পারি? তীক্ষ্ণ পার্ট দিয়ে আমরা কোনো কিছু ছিঁড়ার কাজে ইউজ করতে পারি। যেমন এটার কাজ হচ্ছে তোমার কি, এটার কাজ কি বলো তো? এটার কাজ হচ্ছে ছিঁড়া, মাংস টাংস ছিঁড়তে আমরা সাহায্য করি। যেমন কাঁটা চামচ হিসাব করো, কাঁটা চামচের সামনের অংশটা এরকম দেখতে। তো কাঁটা চামচ দিয়ে আমরা গ্রিল যখন খাই, গ্রিলগুলো এভাবে ছিঁড়তে সাহায্য করে। কেনাইন দিয়ে আমরা খাবারগুলো ছিঁড়তে সাহায্য করে। যখন তুমি মাংস খাও, মাংস দিয়ে এভাবে টান মারে ছিঁড়ো না, এই টান মারে ছিঁড়বে কেনাইন দিয়ে ছিঁড়বে আর কি। যেরকম তুমি গ্রিল খাওয়ার সময় কাঁটা চামচ দিয়ে এভাবে ছিঁড়ো না, ঠিক সেমভাবে তুমি যখন মাংস এভাবে ছিঁড়বা না, গরুর মাংস এভাবে ছিঁড়বা না, এই দাঁতটা ইউজ করবা। আর এই জায়গাটা পয়েন্টেড, মানে তীক্ষ্ণ, এটাতে লাগলেই খুব সুন্দর করে ছিঁড়ে যাবে, মানে এই অংশটা দিয়ে। তো আশা করি কেনাইন মানে বুঝতে পারছো। প্রিমোলার মানে কি? খেয়াল করবা, এই প্রিমোলার মানে কি? প্রিমোলার কথাটা দেখো এখানে দেখবা তারপর মোলার। কেন প্রিমোলার বলা হচ্ছে? কারণ এটা মোলারের আগে থাকে। খেয়াল করো, মানে হচ্ছে আগে, এটা তোমরা লিখো, আমি লিখতেছি না। মানে হচ্ছে আগে, মোলার মানে হচ্ছে মোলার। তাহলে দেখো এটা হচ্ছে মোলারের আগে, তাই নাম হয়েছে প্রিমোলার। মোলারের আগে তাই নাম হয়েছে প্রিমোলার। তো এই প্রিমোলার এগুলো মূলত কাজ হচ্ছে আমাদের অনেকটা, এরা পিষতে সাহায্য করে, আমাদের গ্রাইন্ডিং করতে সাহায্য করে। এই যে আমরা এটা কি বলে, আমরা এভাবে খাবার পিষি না, তোমার আদা রসুন বাটা এভাবে পিষো না, এভাবে পিষে গ্রিন তৈরি করো না, একটা মেশ তৈরি করো না, এটার মতো কাজ করে, মানে পিষতে সাহায্য করে। এই জিনিসগুলো স্পেস অনেক বেশি, তো এই জায়গায় খাবার থাকলে খুব সুন্দর মাদে খাবার পিষে যায়। তো এটার মেইন কাজ হচ্ছে মূলত, এদের মেইন কাজ হচ্ছে চিবানো প্লাস পেশন মানে ওই পিষার কথা বলতেছে। এরা মূলত পিষতে সাহায্য করে খাবারগুলোকে। ঠিক মোলারের কাজটাও সেম, এটারও কাজ হচ্ছে সেম, চিবানো প্লাস
পেশন, চিবানো প্লাস পেশন, চিবানো প্লাস পেশন। তাহলে মনে রাখবা আগে ইনসিসর, তারপর কেনাইন, তারপর প্রিমোলার, তারপর মোলার, সিরিয়াল মেনটেন করবা। ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার, ইনসিসর, কেনাইন, প্রিমোলার, প্রিমোলার, ICPM, ICPM সিরিয়াল মেনটেন করবা না, ডেন্টাল ফর্মুলা পারবা না। ICPM সিরিয়াল মেনটেন করবা, আগে আই, তারপর সি, তারপর পি, তারপর এম। এবং মনে রাখবা এই চারটার মধ্যে এই দাঁতটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে কোন দাঁতটা সবচেয়ে বড়? মোলার। আর এই চারটা দাঁতের মধ্যে এই দাঁতটা হচ্ছে সবচেয়ে লম্বা। কেনাইন হচ্ছে সবচেয়ে লম্বা। তার মানে এই চারটা দাঁতের মধ্যে মোলার হচ্ছে সবচেয়ে বড় দাঁত, আর সবচেয়ে লম্বা দাঁত যদি বলা হয় তাহলে হবে কেনাইন। কেনাইন হচ্ছে সবচেয়ে লম্বা দাঁত। তাহলে তোমরা 4 ধরনের দাঁত সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে, একটা বিস্তারিত আইডিয়া হয়ে গেছে। এইবার আসো তোমার এগুলো নিয়ে আমরা ডেন্টাল ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু মুছে দিই, আশা করি তোমরা বুঝছো। এটা আমরা একটু মুছে দিই। দেখো দেখো একটা জিনিস দেখো। তা আমি শুরুতে কি বলছি? ইনসিসর। আমি শুরুতে কি বলছি? ইনসিসর মানে আই, তারপর হচ্ছে কেনাইন, কেনাইন মানে সি, তারপর হচ্ছে পি, পি মানে প্রিমোলার, তারপর হচ্ছে এম। সিরিয়াল মেনটেন করতে হবে। মোলার মনে রাখবা ইনসিসর 2 ধরনের হয়, 2 ধরনের। একটা হচ্ছে সেন্ট্রাল ইনসিসর, একটা হচ্ছে সেন্ট্রাল ইনসিসর, আরেকটা হচ্ছে সেন্ট্রাল, আরেকটা হচ্ছে ল্যাটেরাল, আরেকটা হচ্ছে ল্যাটেরাল ইনসিসর। তাহলে ইনসিসর মূলত 2 ধরনের, 2 টাইপসের। একটা হচ্ছে সেন্টারে থাকে, আর একটা হচ্ছে এক সেন্টারের পাশে থাকে, তাই ল্যাটেরাল। আমরা দেখাবো, এটা দেখাবো। কেনাইন, কেনাইন মনে একবার শুধু এক ধরনের আছে। তার মানে আমি এখানে ইনসিসরের পাশে 2 দিচ্ছি। 2 দিয়ে কি বুঝলাম? যে ইনসিসর সবসময় 2 ধরনের হয়। কেনাইনের পাশে 1 দিচ্ছি। 1 দিয়ে কি বুঝলাম? কেনাইন শুধু এক ধরনের হয়, ঠিক আছে। আর প্রিমোলারের পাশে আমরা 2 দিচ্ছি। 2 দিয়ে বোঝাচ্ছি প্রিমোলার 2 ধরনের হয়। একটা হচ্ছে ফার্স্ট প্রিমোলার, আর একটা হচ্ছে সেকেন্ড প্রিমোলার। ভালোভাবে খেয়াল করবা, এগুলো যদি বুঝো তোমার ডেন্টাল ফর্মুলা কোনো কিচ্ছুই না। এগুলো আগে বলতে হবে একটু তোমাদেরকে। আই দিয়ে বোঝাচ্ছে ইনসিসর কয়টা থাকে? 2টা। 2 ধরনের, 2টা না 2 ধরনের বলবা। সেন্ট্রাল, ল্যাটেরাল 2টাও বলতে পারো, সমস্যা নেই। কেনাইন 1 ধরনের থাকে, প্রিমোলার 2 ধরনের থাকে, ফার্স্ট সেকেন্ড। মোলার 3 ধরনের থাকে। কিরকম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, আর একটা হচ্ছে থার্ড মোলার। এখানে একটা মজা আছে, এই মজাটা অনেকে ধরতে পারবে না। এই থার্ড মোলার যেটা দেখতেছে এটা আরেকটা নাম আছে, উইজডম টিথ। লিখাও, এটা লিখাও, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই মজা। খেয়াল করবা, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, আর হচ্ছে থার্ড মোলার। থার্ড মোলারকে বলা হয় উইজডম টিথ। কোন মোলারকে উইজডম টিথ বলা হচ্ছে? খেয়াল করো, ফার্স্টও না, সেকেন্ডও না, থার্ড মোলারের অপর নাম হচ্ছে উইজডম টিথ। তাহলে এই উইজডম টিথটা খুবই গুরুত্বপূর্ণ, মানে জানাটা খুবই জরুরি। বিকজ এই উইজডম টিথটা আমাদের চাইল্ডে উঠে না। এই উইজডম টিথটা আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই না, ধরো 20 বছর বয়সে, এই উইজডম টিথ নিয়ে একটু লিখো না, বইয়ে তো নাই, বাট একটু লিখো। থার্ড মোলার বা উইজডম টিথ নিয়ে একটু লিখো, একটু জাস্ট এক পাশে লিখো। এই যে উইজডম টিথ বা থার্ড মোলারটাকে আমরা উইজডম টিথ বলতেছি, এই উইজডম টিথটা মূলত আমার চাইল্ড অবস্থায় উঠবে না। তুমি যখন ম্যাচিউর হবা, ম্যাচিউর ধরো 20 বছর বয়স, 20 বছর বয়সে তোমার উইজডম টিথ উঠবে। এবং উইজডম টিথ হচ্ছে সবার লাস্টের টিথ। আমরা দেখাবো, আমরা ক্রাইটেরিয়াগুলো দেখাবো ডেন্টাল ফর্মুলাতে। এই উইজডম টিথকে উইজডম টিথ বলে কেন? এখানে লিখবা উইজডম টিথ বলে কেন, এটার বা এরকম লেখো উইজডম টিথ। এরূপ নাম হওয়ার কারণ কি? এরূপ নাম হওয়ার কারণ তোমার একটু মানে একটা কিউরিওসিটি থাকতেছে না, এটা নাম উইজডম হইতে গেল কেন? কি একদম উইজডম জ্ঞানী, জ্ঞানী দাঁত নি কেন? আবার উইজডম কোনো জ্ঞানী দাঁত নাকি? অ্যাকচুয়ালি দাঁতটা জ্ঞানী না হলেও তুমি জ্ঞানী, এটা বুঝাতে চাচ্ছে। সে কিরকম কি? আমরা যখন শিশু থাকি আমাদেরকে কেউ ভাইস বলবে না, মানে বলবে যে ও তো মাত্র শিশু, মাত্র শিখতেছে, ওর কোনো জ্ঞান বুদ্ধি আসেনি, এরকম বলবে। যখন তুমি আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেলে যাবা, ধরো তোমার বয়স 16, 17 এরকম যাবা, বা তুমি 20 বছর বয়স চিন্তা করো, তোমার বয়স যখন 20 বছর,
তখন তোমাকে বলবে এই তো যৌবনটা পার করে ফেললো বা যৌবনে পদার্পণ করলে মোটামুটি ম্যাচিউর হয়েছে, আর তোমাকে আস্তে আস্তে জ্ঞানই বলতেছে, তোমাকে আস্তে আস্তে বলতেছে এখন যথেষ্ট জ্ঞান জ্ঞান হয়েছে এরকম বলতেছে আর কি। যেহেতু 20 বছর বয়সে তোমার যথেষ্ট জ্ঞান আছে, আর ওই সময় যেহেতু তোমার একটা দাঁত মানে উইজডম একটা তিত উঠে, 20 বছর বয়সে একটা তিত উঠে, তো তুমি তখন একটু জ্ঞানের পর্যায়ে সময় একটু জ্ঞানী, তো ওই তিতটাকে বলা হয় উইজডম তিত। তাহলে উইজডম কথাটা অ্যাকচুয়ালি আসছে তোমার জ্ঞান থেকেই, মানে 20 বছর বয়সে কিন্তু আমরা মোটামুটি একটা হুঁশ থাকে, 20 বছর বয়সে এটা উঠে, 20 বছর বয়সে এই দাঁতটা উঠে। আর যেহেতু 20 বছর বলতে বোঝাচ্ছে আমরা জ্ঞানী, 20 বছর বলতে বোঝাচ্ছে আমরা একটু জ্ঞানী, 20 বছর মোটামুটি হুশ আছে তোমাদেরকে 20 বছর। তো এই বয়সে যেহেতু তোমার এই দাঁতটা উঠতেছে, তোমরা সায়েন্টিস্টরা চিন্তা করলাম ঠিক আছে যথেষ্ট জ্ঞানী, নামটাও দিয়ে দিলাম উইজডম টিথ। এভাবে উইজডম টিথটার নামটা এরকম হয়েছে। সো এই জন্য আমি বলছি বায়োলজিতে যখন কোনো কিছুর নামটা দেওয়া হয়, নামটা মিনিংটা তুমি যদি বুঝতে পারো না, তোমার কাছে এই যে কিউরিয়াসিটির জায়গায় বা এই যে তোমার কেন প্রশ্নটা জাগলো যে উইজডম টিথ নামটা কি, এটা যদি তুমি এভাবে লজিক দিয়ে বা এভাবে জানার চেষ্টা করো, দেখবে যে ওই জিনিসটা পড়তে ভালো লাগতেছে বা ওই জিনিসটা মুখস্থ থাকতেছে বেশি বেশি, এই জন্য উইজডম টিথ বলা হয়। আশা করি বুঝছো। এবং উইজডম টিথ মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট, কোনটাকে বলা হয় ফার্স্ট মোলারও না, সেকেন্ড মোলারও না, থার্ড মোলার। ফার্স্ট না, সেকেন্ডও না, থার্ড মোলার। আশা করি বুঝতে পারছো। এবার আসে আমরা ডেন্টাল ফর্মুলাতে চলে যাই। এই ডেন্টাল ফর্মুলার জন্য এটা লাগবে। এবার আসে আমরা ডেন্টাল ফর্মুলাতে চলে যাই। ডেন্টাল ফর্মুলা লিখো। আমরা আগে প্রথমে পড়বো অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা। প্রথমে দেখবো অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা। প্রথমে দেখবো অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা। সিরিয়াল কেমনে মনে রাখবা? প্রথমে আই কয় ধরনের? 2 ধরনের। কেনাইন, তারপর কেনাইন কয় ধরনের? 1 ধরনের। তারপর কি প্রিমোলার কয় ধরনের? 2 ধরনের, ফার্স্ট সেকেন্ড। তারপর মোলার কয় ধরনের? ফার্স্ট সেকেন্ড থার্ড। থার্ডটাকে আবার বলা হয় উইজডম টিথ। থার্ডটাকে বলা হয় আবার উইজডম টিথ, এটা অপর নাম। এভাবে সিরিয়াল মনে রাখবো। এবার তোমরা ঊর্ধ্ব চোয়াল নিবা, নিম্ন চোয়াল নিবা, কারণ আমাদের 2টা চোয়াল, উপরে একটা চোয়াল, নিচের একটা চোয়াল, আর এই 2টা চোয়ালে দাঁত থাকে। এই জন্য দেখো আমি এভাবে একটা ঊর্ধ্ব চোয়াল নিব, এটা হচ্ছে আমার ঊর্ধ্ব চোয়াল, এটা হচ্ছে আমার নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়ালকে ইংরেজিতে বলে ম্যাক্সিলারি, এটাকে বলা হয় ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি বানান বলেছি নি এরকম। ম্যাক্সিলারি মানে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। লিখো, আমি লিখবো না। আর এটাকে বলা হয়, এই যে চোয়ালটাকে বলা হয় ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার 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 মানে হচ্ছে নিম্ন চোয়াল। লিখো, ইংরেজিটা জানা জরুরি। ম্যাক্সিলারি হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, লিখো এটা আমার উপরের দিকে চোয়াল। আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার মানে নিচের দিকে চোয়াল, এই নিচের দিকে চোয়াল, এই উপরেরটাকে বলে ম্যাক্সিলারি, নিচেরটাকে বলে ম্যান্ডিবুলার। আশা করি ইংরেজিটাও জেনে রাখতে পারো। তোমরা লিখো, বাংলাটা লিখে ফেলো, আমি ইংরেজিটা লিখছি। এইবার আসো তোমরা কি করবা, এভাবে মাঝখান বরাবর একটা দাগ দিবা। দেখো ডেন্টাল ফর্মুলা কিভাবে লিখে, এইভাবে মাঝখান বরাবর একটা দাগ দিবা। এই ঊর্ধ্ব চোয়ালটাকে 2 ভাগে ভাগ করবা, সমান 2 ভাগে। এই নিম্ন চোয়ালটাকে সমান 2 ভাগে ভাগ করবা। খেয়াল করছো? আমি যেটা করছি তোমরাও সেটা করো। ঊর্ধ্ব চোয়ালটাকে এভাবে 2টা ভাগে ভাগ করছি, নিম্ন চোয়ালটাকে এভাবে 2টা ভাগে ভাগ করছি। ঊর্ধ্ব চোয়ালকে 2টা ভাগে ভাগ করছি, নিম্ন চোয়ালটাকে 2টা ভাগে ভাগ করছি। এইবার শুরু করব আমরা ইনসিসর দিয়ে। শুরু করব কি দিয়ে? ইনসিসর দিয়ে। ইনসিসর কয় ধরনের? সেন্ট্রাল, ল্যাটারাল। সেন্ট্রাল মানে শুরুতে যে সেন্টারে যেটা দেখবে। তাহলে এখানে আমি একটা সেন্ট্রাল দেখাবো। আমি এখানে সেন্ট্রাল টিথ দেখাচ্ছি। তো সেন্ট্রাল টিথটা কিরকম, ইনসিসর কিরকম একটু আগেই দেখাইছি। 2টা, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে ল্যাটারাল। কয়টা? 2টা। 2 1 2 3, এটা মনে রাখবা। 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3। এই পাশ দেখাবো, এই পাশ দেখাবো, এই জন্য 2 ভাগে ভাগ করছি। খেয়াল করো, বুঝে যাবা। ইনসিসর দেখতে কিরকম ছিল এটা তো তোমরা জানোই, তো আমি আর দেখাচ্ছি না। তো এখানে এভাবে ভিতরে রুট থাকে, তোমার ভিতরে এভাবে রুট থাকে, ভিতরে এভাবে রুট থাকে এবং বাইরের দিকে দেখা যায় দাঁত। এটা বাইরের দিকে এভাবে দাঁতটা দেখা যায়। এরকম ছিল হচ্ছে আমার ইনসিসর। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ইনসিসর। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ইনসিসর। একটা গেল। এবার আসে পাশের যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল। তাহলে আবার এরকম একটা আঁকাও, পাশে থাকবে ল্যাটারাল ইনসিসর। শুরু করতেছি ইনসিসর থেকে, মাথায় রাখবা।
আঁকো না, এখানে কিভাবে আঁকা এটা ম্যাটার না, তুমি জাস্ট মনে রাখতে পারলেই হইল। এই তাহলে ইনসিজার কয়টা আঁকলাম? 2টা। এখানে যেটা করবা এখানে সেটা কপি করবা। খেয়াল করো, এই পাশে যেটা কপি করতেছ এখানেও সেটা কপি করবা। ঊর্ধ্বচলে যেটা কপি করতেছ, ঊর্ধ্বচলের একটা অংশ জাস্ট এই অংশটা না, আবার এই অংশটা যেটা কপি করবা, নিম্ন চলের এই অংশটা কপি করবা। কপি করবা বলতে এখানে যেরকম 2টা ইনসিজার দিছ, একটা হচ্ছে সেন্ট্রাল ইনসিজার যেটা সেন্টারে থাকে, আর একটা হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে পাশে, সেন্টারের পাশে পাশে এরকম দিবা। আমি আর দেখাচ্ছি না। তারপর K9 থাকবে, দেখো তারপর কি সিরিয়ালে K9 কয়টা? একটা। কয়টা? একটা। K9 তো আঁকতে পারো, এটার পাশে থাকবে K9। K9টা আচ্ছা ইনসিজার তো এরকম না, তোমরা আমাকে বলতেছো না কেন? ইনসিজার কি আমি এভাবে দেখাইছি? ইনসিজার তো ভাই এরকম ছুরির মতো, ইনসিজার হচ্ছে এরকম ছুরির মতো, এটা হচ্ছে ইনসিজার। K9 হচ্ছে এরকম, আমি ভুলে K9-এর টেকে ফেলছি। K9 হচ্ছে এরকম পয়েন্টেড, এই K9 এঁকে ফেলছি, দেখছো? তারপর হচ্ছে K9। তারপর হচ্ছে প্রিমোলার, ভালোভাবে খেয়াল করো। প্রিমোলার কয়টা? 2টা। ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার। তাহলে প্রিমোলার কয়টা আঁকবা? 2টা আঁকবা। প্রিমোলার আমি আঁকি দিছি না তোমাদেরকে, আমি প্রিমোলার আঁকি দিছি না? প্রিমোলার কিরকম ছিল বলো তো? প্রায় এরকম ছিল তো না? প্রিমোলার এরকমই তো ছিল। একটু প্রিমোলার কিরকম ছিল একটু সুন্দর করে আঁকবা। হ্যাঁ আমি একটু বাজে আঁকি, একটু, এটা আমার একটা সমস্যা, আমি একটু বাজে আঁকি। এটা হচ্ছে একটা প্রিমোলার। আরেকটা লাগবে, দেখো প্রিমোলার কয়টা? 2টা। আমি ফিগারটা দেখাচ্ছি, ফর্মুলা আসবো। আরেকটা আঁকবা এখানে এভাবে। এই প্রিমোলার 2টা আঁকা শেষ। খেয়াল করো, 2টা ইনসিজার, একটা K9, 2টা প্রিমোলার। এবার আসো 3টা মোলার, একটা হচ্ছে ফার্স্ট মোলার, একটা হচ্ছে সেকেন্ড মোলার, একটা হচ্ছে থার্ড মোলার, মানে উইজডম টিথ। তাহলে আমরা এখন 3টা মোলার আঁকবো। তো তোমরা 3টা মোলার এঁকে ফেলো। দেখো কিভাবে আঁকবা। মোলারটা একটু অনেক এরকম ছিল টাইপসের, এই মোলারটা হচ্ছে এরকম। মোলারটা একটু বড়, তো একটু বড় করে আঁকবা আর কি, মোলারগুলো একটু বড়। এভাবে 3টা আঁকবা, এর আমার তাপতেছে না, তো এভাবে 3টা কপি করে দাও। তোমাকে ফিগারগুলো আঁকতে হবে না, বাট আমি সবই পরে দিচ্ছি, তোমাকে বলবে না যে ফিগার আঁকো, বাট অ্যাকচুয়াল পড়াশোনা তো করার দরকার। এই আরেকটা প্রিমোলার বলতেছি, এই মোলার। এবার লাস্টেরটা হচ্ছে উইজডম টিথ। তারপরে এখন বুঝতে পারছো উইজডম টিথ একদম কোনায় থাকে। উইজডম টিথ তুমি দেখতে পারবা। আ করো একদম কোনার, একদম লাস্টের যে দাঁতটা, এখন দাও, হাত দিয়ে ফেলবা, আবার হাত দিয়ে ফেলবা, এখন দাঁত দিয়ে, এখন লাস্টের যে একদম যেটা টাচ হয়, লাস্টের যে টাচ হয়, ওইটা হচ্ছে উইজডম টিথ। এবং দেখবা উইজডম টিথ খুব ছোট হয়। কেন বলি? কারণ নর্মালি আমাদের চোয়ালের এই মানে লাস্টের যে টিপটা, ওইটার জন্য এত স্পেস থাকে না। এই জন্য দেখবা এই যে উইজডম টিপটা, এটা কিন্তু একটু মাড়ির বেশি ভিতরে থাকে, যার কারণে খুব কম অংশই বাইরে দেখা যায়। এই জন্য উইজডম টিপ ছোট হয়। অনেকে আমরা বলি না যে একটা আলগা দাঁত হচ্ছে আলগা দাঁত, অ্যাকচুয়ালি এটা উইজডম টিথকে আমরা বলি আলগা দাঁত বলে ফেলি না অনেকে, যে ঠেলা দাঁত বা আলগা দাঁত এরকম বলি। বাট উইজডম টিথ যেটা, সেটার কারণে মানুষ একটু বেশি সাফার করে। অন্য দাঁতের জন্য সাফার করে, যেগুলো যদি এখানে ক্ষয় হয় ওগুলো তো সাফার করবে। বাট উইজডম টিথের জন্য একটু অনেকে সাফার করে, বিকজ তোমার এই চোয়ালে জায়গা নাই, লাস্টের দিকে খুব সুন্দর করে একটা দাঁত উঠে গেল, এবং দাঁতটা যদি বেশি বড় হয়ে যায় তখন কিন্তু তোমার বাকি দাঁতগুলোতে একটা প্রেশার পড়বে, বিকজ স্পেস নাই। তো ওইটা একটা তোমাকে পেইন দিতে পারে, তখন ডাক্তারের পরামর্শ লাগবে। বাট উইজডম টিথ যদি তুমি একটু বেশি ভিতরে ঢুকে যায়, মানে মাড়ির ভিতরে ঢুকে, তাহলে ওখানে মানে বাইরের দিকে খুব অল্প করে থাকবে, তার কারণে সমস্যা হয় না। যেমন আমার সমস্যা হয় না, আমার উইজডম টিথটা ছোট, আমার ভিতরের দিকে খুব ভালোভাবে আটকে গেছে, মানে ভিতরের দিকে আটকে গেছে, মাড়ির সাথে ভিতর বেশিরভাগ অংশ আছে, বাইরে খুব কম অংশ আছে। সো এই জন্য আমার উইজডম টিথ খুব ছোট। তো উইজডম টিথ নিয়ে অনেকের সমস্যায় পড়ে। তো লাস্টের যেটা, এটাই একদম কোনায় উইজডম টিথ চেনার উপায় কি? একদম কোনায় এই যে উইজডম টিথ, এই যে থার্ড মোলার যেটা, এটাকে আমরা বলি উইজডম টিথ। তাহলে দেখছো এই জিনিসটা আমরা কি করছি? কিচ্ছু করি নাই। প্রথমে 2টা ইনসিজার রাখছি, এই যে ইনসিজার, 2টা ইনসিজার, এই যে K9, 2টা K9, এই যে 2টা প্রিমোলার, এই যে 3টা মোলার। দেখছো এই 3টা হচ্ছে মোলার, লাস্টেরটা হচ্ছে উইজডম টিথ, লাস্টেরটা একদম কোনারটা।
তাহলে এই যে দুইটি ইনসিজার, এটা হচ্ছে সেন্ট্রাল ইনসিজার, এটা হচ্ছে ল্যাটারাল ইনসিজার, তারপর হচ্ছে এটা হচ্ছে কেনাইন, এটা এই দুইটা হচ্ছে প্রিমোলার, এই দুইটা হচ্ছে প্রিমোলার, আর এই তিনটা হচ্ছে মোলার, আর লাস্টের মোলারটাকে আমরা বলি উইজডম টিথ। এইভাবে করে ফেলছি। ঠিক সেমভাবে এই জিনিসটা ঊর্ধ্ব চলে যেরকম কপি করছ, নিম্ন চলে এরকম কপি করবা সেম। তাহলে প্রথমে কি থাকবে আমি দেখাচ্ছি, দেখো আমি আর দেখাচ্ছি না। প্রথমে থাকবে ইনসিজার, কয়টা? দুইটা, একটা ইনসিজার আর একটা ইনসিজার। প্রথমে থাকবে সেন্টারেরটা, তারপর থাকবে ল্যাটারালটা, দুইটা ইনসিজার। থাকবে কেনাইন, তারপর থেকে প্রিমোলার, কয়টা? ফার্স্ট সেকেন্ড, তাহলে প্রিমোলার একটা, প্রিমোলার আরেকটা। তারপর থাকবে মোলার, কয়টা? তিনটা, মোলার মোলার মোলার। এই সবার লাস্টের দিকে যে মোলারটা আছে এটাই হচ্ছে উইজডম টিথ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসটা বুঝলেই এখন তোমার ডেন্টাল ফর্মুলা শেষ। সো ডেন্টাল ফর্মুলা কিভাবে মনে রাখবা? ইনসিজার কয়টা? দুইটা, কেনাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটা। এই পাশে এতগুলো 2 1 2 3, দেখো 2 1 2 3 2 1 2 3 2 1 2 3 মনে রাখবে এভাবে। তাহলে চলো আমরা ডেন্টাল ফর্মুলাটা দেখাই দিই। দেখো এটা পারলে বাচ্চারটা পারবা, তোমার আগে অ্যাডাল্টটা জানতে হবে, তারপর বাচ্চারটা তুমি পারবা। দেখো ইনসিজার কয়টা? প্রথমে দেখাবে ইনসিজার, আমি বারবার বলতেছি শুরু করবে ইনসিজার দিয়ে। ইনসিজার কয়টা? দেখো এই জায়গায় কয়টা? দেখো ইনসিজার এই একটা কয়টা? দুইটা। উপরের দিকে, উপরের চলে দুইটা বিদায় এভাবে 2 দিবা। দেখো ভালোভাবে খেয়াল করো, উপরের এই অর্ধাংশ, উপরে চলে এই অর্ধাংশটা দেখো, এই অংশটা পরে, এই অংশটা দেখো এখানে কয়টা ইনসিজার আছে, এখানে কয়টা ইনসিজার আছে? এই একটা দুইটা, উপরের দিকে তাই 2 দিছি। আবার দেখো নিচের দিকে কয়টা ইনসিজার আছে? এই পার্টে একটা কয়টা? দুইটা, একটা দুইটা। যেহেতু নিচের দিকে আছে তাই এভাবে একটা দাগ দিয়ে নিচে দিব। তাহলে এটা কিন্তু ভাগ না, অনেকে এটাকে ভাগ বলবে, অনেকে মানে বলবে বলতে অনেকে মনে করবে এটা ভাই ভাগ করতেছেন নি, ভাগ করতেছি না। আসলে এই লাইনটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে উপরের এই অর্ধাংশে দুইটা ইনসিজার, নিচের এইদিকে দুইটা ইনসিজার, তাই উপর নিচ নট ভাগ। ইনসিজার গেল, ইনসিজারের পর কি বলতো? আই এর পর সি, সি এর পর পি, পি এর পর এম। মনে রাখবা কিভাবে? ইনসিজার 2, কেনাইন 1, প্রিমোলার 2, মোলার 3, 2 1 2 3। মোবাইল নাম্বার মনে হিসাবে মনে রাখবা 2 1 2 3 2 1 2 3 এভাবে মনে রাখবা। তাহলে ইনসিজার গেল, তারপর হচ্ছে কেনাইন। কেনাইন ভাইয়া দেখো কয়টা? একটা। দেখো এই যে উপরের দিকে একটা, এক দাও, নিচের দিকে একটা, তাই এভাবে দাগ দিয়ে 1 দিবা। এটা দ্বারা বোঝাচ্ছে উপরে একটা নিচে একটা। কেনাইন গেল, এবার আসো প্রিমোলার। সেম ভাবে দেখো প্রিমোলার কয়টা? একটা দুইটা, এই দেখো 2, তাহলে উপরের দিকে 2 দাও। সেম ভাবে এখানে কয়টা? দুইটা, নিচের দিকে 2 দাও, শেষ। তারপর হচ্ছে আরেকটু এই পাশে লিখি, আই সি প্রিমোলার। এবার আসো মোলার। মোলার কয়টা? একটা দুইটা তিনটা, দেখো এখানে লেখা আছে 3। উপরের দিকে কয়টা? তিনটা, নিচের দিকে কয়টা? তিনটা, তাই এভাবে 3 লিখবা। এটা ভাগ বোঝাচ্ছে না, হ্যাঁ এটা ভাগ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে উপরে দুইটা নিচে দুইটা, উপরে চলে দুইটা মানে অর্ধাংশে দুইটা, এই নিচের চলের অর্ধাংশে দুইটা, এরকম বোঝাচ্ছে। তাহলে এবার হিসাব করো উপরের দিকে কয়টা, নিচের দিকে কয়টা। খেয়াল করো, উপরে ইনসিজার দুইটা, কেনাইন একটা, 2 1 3, প্রিমোলার দুইটা, 3 2 5, মোলার তিনটা, 8টা। তাহলে উপরে কত আসলো? 8। এবার আসো নিচে হিসাব করো, দুইটা, 2 1 কত? 3, 3 2 5, 5 3 8, নিচে কয়টা? 8টা। অনেকে এটাকে ভাগ বলবে, আমি বারবার বলতেছি এটা ভাগ না, অনেকে এভাবে কি করবে? 8 8 ভাগ করে দিবে। অনেকে এটাকে কি করবে? 8 8 ভাগ করে, এটা ভাগ বোঝাচ্ছে না ভাই। এখানে কি ম্যাথ চলতেছে নি? এটা কি ম্যাথ? হ্যাঁ, তবে ম্যাথের টিচাররা দেখলে একটু মাইন্ড করতে পারে, সো কিছু করার নেই। তো দেখো 8 8 দিতে পারবা তো। এখন আসো ভাইয়া বললেন, ভাইয়া এরকম কি হয়নি? আমাদের এদিক দিয়ে দাঁত আছে কিন্তু এদিক দিয়ে দাঁত নাই, এদিক দিয়ে দাঁত আছে এদিক দিয়ে দাঁত নাই, এরকম কি আসলেই সম্ভব? ভাইয়া আসলেই সম্ভব না। এই জিনিসগুলো তো ফিল আপ করতে হবে। মানে কি জানো? এই পাশে যেরকম থাকবে না, এই পাশটাও ঠিক সেমভাবে ফিল আপ করবা। কীভাবে দেখো তো? প্রথমে ইনসিজার, বারবার বলতেছে ICPM, এটা মনে রাখবা। ইনসিজার কয়টা? দুইটা,
তাহলে ইনসিজার দুইটা দাও। সেম ভাবে সেম কেনাইন কয়টা? একটা। কেনাইন একটা দাও। প্রিমোলার কয়টা? দুইটা। প্রিমোলার দুইটা দাও। মোলার কয়টা? তিনটা। তিনটা মোলার দাও। তাহলে দেখো তো আমি এটাকে কপি করছি না? ঠিক সেম ভাবে এটাকেও কপি করো। ইনসিজার কয়টা? দুইটা দাও। কেনাইন কয়টা দাও? একটা দাও। প্রিমোলার কয়টা দাও? দুইটা দাও। মোলার কয়টা? তিনটা দাও। তাহলে কপি কি না? এটা যেরকম হবে কেন এটাও সেরকম হবে। তাহলে আমাকে বলো এখানে যদি 8টা হয় তাহলে এখানেও 8টা, এখানে যদি 8টা হয় এখানেও 8টা, তাহলে 8 গুণ 2 বলতে পারি। কারণ দেখো উপরের দিকে বলতেছি মানে ঊর্ধ্ব চোয়ালে, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। ঊর্ধ্ব চোয়ালে দেখো এদিকে 8টা এদিকে 8টা, তাহলে 8 গুণ 2। এবার আসুন নিম্ন চোয়াল। নিম্ন চোয়ালে কয়টা? এদিকে কয়টা? এটাই তো আমরা হিসাব করছি। এদিকে কয়টা? 8টা। এটা যেরকম হবে এটাও সেরকম হবে না? তাহলে 2 দিয়ে গুণ দাও। সমান সমান কি হচ্ছে? 8 দুগুণা 16। 8 দুগুণা 16। আমি বারবার বলতেছি এটা ভাগ না, ম্যাথের টিচাররা দেখলে মাইন্ড করবে। তো 16 উপরে 16 নিচে, তো উপরে কয়টা? ঊর্ধ্ব চোয়ালে কয়টা? 16টা দাঁত। নিম্ন চোয়ালে কয়টা? 16টা দাঁত। 16টা কয়টা? 32টা দাঁত। মিলাই দিলাম। তাহলে আমরা যখন অ্যাডাল্ট অবস্থায় থাকি আমাদের অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা হচ্ছে এইটা, আমাদের 32টা দাঁত থাকে আর আমরা এভাবে দেখাবো। আশা করি আমাদের ডেন্টাল ফর্মুলাটা বুঝতে পারছো। অ্যাডাল্টেরটা বুঝতে পারলে এবার আসো শিশুরটা বোঝা কোনো ব্যাপার না। তোমরা আমাকে একটু বলো, এই যে তোমরা যে এখন আমরা যে অ্যাডাল্টরা আছি অ্যাডাল্টেরটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে বলো এটা বুঝতে পারছো কিনা। আমরা একটু শিশুরটা যাচ্ছি। আমরা একটু শিশুরটাতে চলে যাচ্ছি। এবার আমরা শিশুরটা দেখি, একদম সোজা। শিশুর ক্ষেত্রে কিছু দাঁত থাকবে না, একটু খেয়াল করো। শিশুর ক্ষেত্রে কোনো দাঁত, কয়েকটা দাঁত থাকবে না। কয়টা দাঁত থাকবে না সেটা হচ্ছে ম্যাটার বিষয়। দেখো তো একটু কষ্ট করে দেখো, এখানে ইনসিজার দুইটা, কেনাইন একটা এই পাশে। শিশুর ক্ষেত্রে এই প্রিমোলারটা থাকবে না, তাহলে প্রিমোলার হবে 0টা। তাহলে আমি একটু দেখো, আমি এখান থেকে দুইটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি। দেখো এই প্রিমোলার এই দুইটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি। এই প্রিমোলার দুইটা নাই, দেখছো? মানে আমি এখানেও বাদ দিয়ে দিচ্ছি। দেখো প্রিমোলার দুইটা নাই, প্রিমোলার দুইটা দাঁত থাকবে না আমাদের শিশুর ক্ষেত্রে। এটা এখন আমাদের শিশু হবে, চাইল্ড ডেন্টাল ফর্মুলা। তাহলে শিশুর ক্ষেত্রে কোন দুইটা দাঁত নাই? প্রিমোলার, তাই 0 দিছি। এবার আসো মোলার। শিশুর ক্ষেত্রে মোলার আছে 3টা, তবে 3টার মধ্যে একটা থাকবে না, সেটা তোমরাই বলবা কোনটা। একদম সোজা, উইজডম টিথ মানে থার্ড মোলার। উইজডম টিথ মানে 7 মোলার। আমি বলছিলাম উইজডম টুথ একমাত্র 20 বছর বয়সে উঠে। তাহলে শিশু অবস্থা কি 20 বছর নেই? শিশু তো একটা ছোট একটা শিশু, তোমার বয়সও বা কতটুকু হবে? 4-5 বছর, 6 বছর, 7 বছর। কোথায় উইজডম টিথ উঠে 20 বছর বয়সে? তাহলে আমাকে বলো তো মোলার 3টার মধ্যে লাস্টেরটা বাদ যাবে। লাস্টেরটা কোনটা? এই যে লাস্টেরটা, এটা মানে উইজডম টিথ। লাস্টেরটাকে আমরা উইজডম টিথ বলছি, তার মানে এখানের মধ্যে উইজডম টিথ বাদ যাবে। এই দেখো উইজডম টিথ লিখে দিছি, উইজডম টিথ বাদ যাবে। তার মানে মোলার আর 3টা দিতে পারবো না, মোলার হয়ে যাবে 2টা। দেখছো? একদম সোজা। তাহলে শিশুর ক্ষেত্রে হিসাব একবার 2102, 2102, 2টা প্রিমোলার বাদ। মোলারের ক্ষেত্রে 3টার মধ্যে একটা বাদ যাবে, সেটা হচ্ছে লাস্টেরটা, সেটা হচ্ছে উইজডম টিথ। তার মানে কি নেই মাঝে রাখবা? 2টা প্রিমোলার বাদ আর একটা হচ্ছে উইজডম টিথ। উইজডম টিথও বাদ। উইজডম টিথ বিকজ উইজডম টিথ তোমার ইয়াতে উঠে 20 বছর বয়সে উঠে। তাহলে এটার ডেন্টাল ফর্মুলা কি হবে একটু দেখো। ডেন্টাল ফর্মুলা এরকম হবে, I 2,2 দিবা, সব কিছু ঠিক থাকবে, শুধু প্রিমোলারের জায়গায় কি দিবা দেখো। প্রিমোলারের জায়গায় দিবা 0 0। মোলারের জায়গায় কি দিবা? 3 আছে না? 2 2 2 2। তাহলে হিসাব করে এবার 2 একে 3, 3 দিয়ে 5, তাহলে উপরে হচ্ছে 5। নিচে আসো, নিচেও কিন্তু 5। তাহলে হিসাব করো, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, তাহলে এখানে হবে 10, এখানে হবে 10, তাহলে 10 10 হবে 20। এই জন্যই আমি বলছিলাম শুরুতে মিল্ক টুথ হচ্ছে
20টা মিলাইতে পারছি কিনা দেখো। আমি শুরুতেই বলছিলাম চাইল্ড অবস্থায় যে মিল্ক টিথগুলো থাকে, মিল্ক টিথ হচ্ছে 20টা। প্রমাণ পাইছো এখন মিল্ক টিথ কেমন 20টা হয়েছে? কারণ শিশু অবস্থায় যখন থাকবে তাদের প্রিমোলার থাকবে না, মোলার 3টার মধ্যে একটা থাকবে না, মানে উইজডম টিথটা লাস্টেরটা থাকবে না। তো এই জন্য এটার ফর্মুলাটা একটা চেঞ্জ হয়ে, মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে 20টা। এই জন্য আমি বলছিলাম মিল্ক টিথ হচ্ছে 20টা। এখন তোমরা প্রুফ পাইছো যে শিশুদের ক্ষেত্রে দাঁত থাকে 20টা। কেমনে বুঝছো? প্রিমোলার বাদ, মোলার একটা বাদ, মানে উইজডম টিথ বাদ। আশা করি তোমরা এই ডেন্টাল ফর্মুলা অ্যাডাল্ট এবং শিশুদেরটাও বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে বলবা। সো আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা এডিট করছি, প্রিমোলারে দোনোটা বাদ দিয়ে দিছি, তাই 0 0। মোলারে 3টার মধ্যে উইজডম টিথটা বাদ দিছি, তাই 2 2। তাই চেঞ্জ হয়ে এটার ফর্মুলা হয়ে গেছে 10 10 10, মানে 20। তার মানে শিশুদের দাঁত কয়টা থাকবে? 20টা। যেটাকে আমি বলছিলাম মিল্ক টিথ 20টা বলছিলাম, এটা প্রুফ করে দিছি। তো আশা করি তোমরা এটা বুঝছো। এবার কিছু মজার জিনিস তোমাদেরকে বলি। মজার জিনিসটা হচ্ছে তোমরা একটু নোট করবা, আর নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা। নোট করাটা ভালো। কিন্তু তোমাদেরকে কিছু কথা বলি, কয়েকটা দাঁতের নাম বলি। একটু দেখো, একটা দাঁতের নাম হচ্ছে হেটেরোডন্ট, একটা দাঁতের নাম হচ্ছে থিকোডন্ট, একটা দাঁতের নাম হচ্ছে মনোফায়োডন্ট, একটা দাঁতের নাম হচ্ছে ডাইফায়োডন্ট। এই জিনিসগুলো একটু বুঝবা, একদম সোজা মজা, সোজা এবং মজা। হেটেরোডন্টটা আগে একটু বলি। হেটেরো মানে হচ্ছে ভিন্ন, আর ডন্ট মানে হচ্ছে দাঁত। তার মানে হেটেরোডন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দাঁত। এবার আমি যদি তোমাকে বলি মানুষের দাঁতকে আমি হেটেরোডন্ট বলতে পারবো কিনা, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার বেসিকটা একটু কাজে লাগাও। মানুষের দাঁতকে আমি হেটেরোডন্ট বলতে পারবো কিনা? হেটেরোডন্ট মানে হচ্ছে ভিন্ন দাঁত। মানুষের ভিন্ন ভিন্ন দাঁত আছে কিনা? এতক্ষণ ধরে তো বলছি দাঁত নিয়ে, তো এতক্ষণ এটা বুঝে যাওয়ার কথা। দেখে আমাকে বলো মানুষের হেটেরোডন্ট কিনা? অবশ্যই হেটেরোডন্ট, বিকজ আমাদের 4 ধরনের ভিন্ন দাঁত আছে। 4 ধরনের ভিন্ন দাঁত আছে বিদায় আমরা হেটেরোডন্ট। তাহলে আমরা অবশ্যই হেটেরোডন্ট, মানুষ অবশ্যই হেটেরোডন্ট, বিকজ মানুষের ভিন্ন ভিন্ন 4 ধরনের ভিন্ন ভিন্ন দাঁত আছে। থিকোডন্ট মানে কি? থিকো মানে হচ্ছে, থিকো শব্দটার অর্থ হচ্ছে সকেট। সকেট মানে হচ্ছে গর্ত, গর্ত। আর ডন্ট মানে হচ্ছে দাঁত। এবার তোমাদেরকে বলি এটা দ্বারা কি বোঝাচ্ছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে দাঁতের মাড়ি। এবং তোমরা জানো দাঁতের মাড়ির ভিতরে এরকম একটা জায়গা থাকে, এবং যে জায়গায় দাঁতের রুট যুক্ত থাকে, এটা হচ্ছে তোমার দাঁতের রুট। দাঁতের রুট এই জায়গাতে থাকে, এই যে পকেটটা, ছকেটটাতে গর্ত থাকে, আর উপরের দিকে শুধু আমরা একটা অংশ দেখি, দাঁতের একটা অংশ দেখি। তার মানে আমাদের দাঁতের মূলটা কিন্তু এই সকেটের ভিতরে ঢুকানো থাকে, মাড়ির ভিতরে ঢুকানো থাকে। সকেট মানে গর্ত, এই গর্তে, মাড়ির গর্তের ভিতর ঢুকানো থাকে। শুধুমাত্র এই বাইরের অংশটা আমরা দেখি, যেটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তাহলে অবশ্যই মানুষের দাঁতকে আমি থিকোডন্ট বলতে পারবো, কারণ মানুষের দাঁত কিন্তু দাঁতের মাড়ির ভিতরে গর্ত করে ঢুকানো থাকে। তাই মানুষের দাঁতকে থিকোডন্ট বলতে পারবো। এবার আসে মনোফায়োডন্ট কারা? মনোফায়োডন্ট হচ্ছে তারা যাদের জীবনের লাইফ টাইমে যে সকল দাঁতগুলো একবার উঠে। তাহলে লিখো মনোমানি 1, মনোমানি 1। তাহলে একবার দাঁত উঠে, যে সকল দাঁত, লিখো যে সকল দাঁত পুরো জীবনে একবার উঠে, পুরো জীবনে একবার উঠে, তাদেরকে বলা হয় মনোফায়োডন্ট। আর ডাই, দেখো ডাই মানে হচ্ছে 2। তাহলে যাদের দাঁত, যে সকল দাঁত পুরো জীবনে 2 বার উঠে। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখি তোমাদের লজিক এবং বেসিক ঠিক আছে কিনা।
মনোফায়োডনকে কোন দাঁতগুলোকে আমি মনোফায়োডন বলবো আর কোন দাঁতগুলোকে আমি ডাইফায়োডন বলতে পারবো, মানে কোন দাঁতগুলা 2 বার উঠে আর কোন দাঁতগুলা 1 বার উঠে, জীবনে 1 বার উঠে। আমরা 4 ধরনের দাঁত পড়ছি, ইনসিজর, কেনাইন, প্রিমোলার, মোলার। দেখি বলো এই 4টা দাঁতের মধ্যে কোন দাঁতগুলো জীবনে 1 বার উঠবে আর কোন দাঁতগুলো জীবনে 2 বার উঠবে। একদম সোজা, যে দাঁতগুলো 1 বার উঠবে তাদেরকে আমরা বলি প্রিমোলার দাঁত, এবং আরেকটা দাঁত হচ্ছে থার্ড মোলার বা উইজডম টিথ। তাহলে লিখো মনোফায়োডন কারা, একটা হচ্ছে প্রিমোলার দাঁত, আর একটা হচ্ছে উইজডম টিথ বা এটাকে বলা হয় থার্ড মোলার। এই দাঁতটা জীবনে শুধু 1 বারই উঠবে। কিভাবে ভাইয়া? শিশু অবস্থায় প্রিমোলার থাকে না, উইজডম টিথ থাকে না, এই 2টা দাঁত শিশু অবস্থায় তুমি পাবা না। তার মানে এই 2টা দাঁত অ্যাডাল্ট অবস্থায় আসবে, আস্তে আস্তে যখন তুমি অ্যাডাল্ট হবে তখনই আসবে, 1 বারই আসবে। তাহলে এই 2টা দাঁত যেহেতু শিশু অবস্থায় পাবা না, শিশু অবস্থায় না পালে তো অ্যাডাল্ট হইলে আস্তে আস্তে পাবা, তাহলে 1 বারই উঠবে। এই ডাইফায়োডন হচ্ছে কারা? সেটা হচ্ছে ডাইফায়োডন হচ্ছে ইনসিজর, কেনাইন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোলার। মানে এই 2টা বাদে বাকি যেগুলো আছে, ইনসিজর যে 2 ধরনের আছে এগুলো 2 বার উঠবে লাইফে, একবার শিশু অবস্থায় আর একবার অ্যাডাল্ট অবস্থায়। এই ক্যানাইন দাঁতটা একবার শিশু অবস্থায় উঠবে, অ্যাডাল্ট অবস্থায় উঠবে। ফার্স্ট এবং সেকেন্ড মোলার এই 2টা দাঁত একবার শিশু অবস্থায় উঠবে, একবার অ্যাডাল্ট অবস্থায় উঠবে, ওটা এগুলো পার্মানেন্ট হয়ে যাবে। তো এগুলোকে বলা হয় ডাইফায়োডন। আর এই 2টা হচ্ছে এই 2টা কেন বুঝছো? কারণ শিশু অবস্থায় এগুলো পাবা না, শুধুমাত্র পরিণত অবস্থা অ্যাডাল্ট অবস্থায় 1 বার উঠবে এই 2টা দাঁত। আশা করি বুঝতে পারছো। সো আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা দাঁত নিয়ে আমাদের কাহিনী শেষ। নেক্সট ক্লাসে আমরা জিহ্বা নিয়ে আলোচনা করব, কারণ আমি বলতেছি আমাদের মুখে যে ঘটনাগুলো যান্ত্রিক পরিপাকটা হয় তার মধ্যে একটা ছিল পেশি, একটা ছিল দাঁত। পেশি দিয়ে আমরা যান্ত্রিক পরিপাক করি, এদিক দিয়ে একটা পেশি ছিল, এদিক দিয়ে একটা পেশি। দাঁত দিয়ে আমরা যান্ত্রিক পরিপাক করি, আরেকটা করি জিহ্বা দিয়ে। জিহ্বা নিয়েও মজার ইনফরমেশন আছে। তো জিহ্বা নিয়ে আমরা আলোচনা করব, তারপর লালা গ্রন্থি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মুখের ভিতরে যে যান্ত্রিক পরিপাকটা হয়ে যায় সেটা শেষ করে ফেলতে পারবো। সাথে সাথে কিন্তু আবার আমাদের মুখের ভিতরে রাসায়নিক পরিপাকটাও দেখতে হবে। রাসায়নিক পরিপাক জানতে হলে আমাদেরকে লালা গ্রন্থি নিয়ে পড়তে হবে। সো নেক্সট ক্লাসে এগুলো হবে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।